আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো একটু কমেন্ট করে জানাও, এবং তোমাদের ডিভাইস থেকে আসসালামু আলাইকুম আমাকে সুপ্রিয় প্রপারলি শুনতে পাচ্ছ কিনা একটু জানাবে। আমার ডিভাইস থেকে শোনা যাচ্ছে। আজকে হচ্ছে তোমাদের বাংলা ক্লাস না, আমি ক্লাসে থাকছি না, তোমাদের আজকে ইংরেজি ক্লাস। এবং তোমাদের হচ্ছে আমির স্যারের পাশাপাশি তোমাদের আমির স্যার ক্লাস নিবেন, এবং আমির স্যারের পাশাপাশি হচ্ছে তোমাদের আরো একজন মুখ এবং মেন্টর, সেটি হচ্ছে তোমাদের মুক্তার স্যার। তোমাদের মুক্তার স্যার হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত। মুক্তার স্যার হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আছে। সে দীর্ঘদিন ধরে পড়াচ্ছে, এবং আলহামদুলিল্লাহ আশা করি তিনি খুব ভালো পড়াবেন আপনাদেরকে। তো আপনারা একটু তোমরা সবাই একটু মেনশন দিয়ে দাও, তোমাদের ফ্রেন্ড যারা আছে একটু মেনশন দিয়ে দাও। তো আমরা কথা বাড়াবো না, পড়ার দিকে চলে যাব। তোমাদেরকে শুধু এতটুকু বলবো যে তোমরা হচ্ছে বিজনেস স্কোয়াডের শিক্ষার্থী, এটা সবচেয়ে বড় কথা। আমরা শুধু ছেলে মেয়েদেরকে পড়াই না, আমরা ভালো ভালো মানুষ গড়ে তোলার জন্য চেষ্টা করি। আমাদের ক্লাসে কখনো অশ্লীলতা থাকে না, আমাদের ক্লাসে কখনোই খারাপ কিছু থাকে না, যেটা শুনলে বা যেটা করলে তুমি বিঘ্নতার শিকার হবা। তো আমরা পড়ার আগে প্রাধান্য দিয়ে থাকি, এবং পাশাপাশি আমাদের যেন তুমি প্রভাবিত না হও। তো তোমরা যে বিজনেস করে স্টুডেন্ট, আজকে স্যারের ক্লাস করবা, স্যার এখন থেকে রেগুলার ক্লাস করবা, আমি স্যারের ক্লাস এবং মুক্তার স্যার একত্রে দুজন স্যারের ক্লাস করবা। তো মুক্তার স্যার যেহেতু নতুন আমাদের এখানে, তো সুতরাং আমরা সবাই তাকে ওয়েলকাম করব। এবং আমরা যে একটা ভালো পরিবার, আমরা সবাই যে একটা পরিবারের মধ্যে থাকি, তো সেই জায়গা থেকে আমরা তাকে, তোমাদের মুক্তার স্যারকে আমরা সাপোর্ট দিব, এবং আমরা সাপোর্ট হয়ে পাশে থাকবো। বুঝতে পেরেছো? পড়া বুঝতে পারো নাই, স্যার আর একবার বলেন, বা বুঝি নাই, বা পড়া বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ ডান ক্লিয়ার, মানে রেসপন্সিভ যে রেসপন্স করি আমরা, তো ক্লাসে আমরা রেসপন্স করবো, এবং আমাদের যে ফ্রেন্ডরা আছে তাদেরকে একটু মেনশন করে দিই সবাইকে, যেন ক্লাসটা সবাই করতে পারে। আশা করছি তোমাদের মুক্তার স্যার তোমাদের ইংরেজি সাবজেক্টটাকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাবে, আমার এটা প্রত্যাশা ইনশাল্লাহ। তো আমি আর কথা বলবো না, তোদের মুক্তার স্যারকে আমি মাইক্রোফোন দিয়ে দিচ্ছি। তোদের মুক্তার স্যার পড়া শুরু করবে, তোমরা সবাই মুক্তার স্যারের সাপোর্ট করবা, ঠিক আছে? সাপোর্ট করবা বলতে রেসপন্স করবা, এবং তিনি শিক্ষক যেভাবে মূল্যায়ন করে সেটা করবা। আচ্ছা স্যার নেন। ওকে, আসসালামু আলাইকুম সবাইকে, প্রাণপ্রিয় শিক্ষার্থীরা। আশা করব সবাই তোমরা অনেক বেশি ভালো আছো। ভাই ইতিমধ্যে বলেছে অনেক কথা। সো আজকে তোমাদের সাথে আমার একেবারেই ফার্স্ট ডে, অর্থাৎ এর আগে কখনো আমাকে দেখো নাই। সো হুট করে হয়তো দেখছো, বা কেউ কেউ দেখে থাকলে দেখতেও পারো। আমি আরো দুই একটা প্ল্যাটফর্মে ক্লাস নিয়েছি এবং ক্লাস নিচ্ছি। তো আমার নাম হচ্ছে মুক্তারুজ্জামান, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪র্থ বর্ষের একজন শিক্ষার্থী। সো ফার্স্ট ইয়ার থেকেই আমি তোমাদের এই যে যারা ব্যাচ, আরো ২-৩টা ব্যাচ যারা গেছে ওদেরকে পড়িয়েছি। সো এবছর তোমাদের সাথে সাক্ষাৎ হতে পেরে খুবই ভালো লাগছে যে না, তোমাদের মতো একটা ব্যাচকে পড়ানোর সুযোগ পাচ্ছি। সো আই এম রিয়েলি হ্যাপি, অনেক বেশি হ্যাপি। সো আশা করব এবং তোমরা অনেক বেশি ডেডিকেটেড, এটা আমি বিশ্বাস করি। বিকজ আমার কাছে মনে হয়েছে যে তোমরা দ্বিতীয়বারের মতো পরীক্ষা দেওয়ার জন্য প্রাণপণে চেষ্টা করছো, এবং পরিশ্রমীরা কখনোই হারে না। এবং আমার কাছে মনে হয় যে ভর্তি যোদ্ধারা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ধৈর্যশীল ব্যক্তি, এবং ওটাই হতে হবে তোমাকে। সো আল্লাহ এই যে তোমাদের যে একটা ধৈর্যের পরীক্ষা নিচ্ছে, সো এই ধৈর্যের পরীক্ষায় তোমরা উত্তীর্ণ হও এবং অনেক দূর এগিয়ে যাবে, এই দোয়াও করবো। এবং আমার জন্য দোয়া করবে যে আমিও তো তোমাদের মতো একজন স্টুডেন্ট। তো তোমাদের মাইন্ড সেট আপটাকে খুব ভালোভাবে বোঝার ক্ষমতা আমার রয়েছে। তো তোমাদের মতো আমিও যেন অনেক দূরে যেতে পারি। তো আজকে আমরা অলরেডি তোমরা অনেক পড়াশোনা করেছো, অনেক কিছু পড়েছো, জেনেছো, আমি জানি অনেক কিছু তোমরা জানো পারো। তো তারপর আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়টা, একেবারে আমার মনে হচ্ছে গ্রামারের, যেহেতু আমাদের এটা ৭ নাম্বার ক্লাস, সো আমার মনে হয় বেসিক ক্লাসগুলোই চলছে। সো বেসিক ক্লাসগুলোর মাঝে আজকে আরো একটা বেসিক, যেটা একেবারেই বেসিক বলা যেতে পারে, সেটা হচ্ছে যে টেন্স, যেটাকে আমরা গ্রামারের প্রাণ বলি। সো এই টাইমে এইটা জেনে তুমি তোমার নিজেকে দ্বিতীয়বারের মতো প্রস্তুত করছো। সো একেবারে প্রথম থেকে জেনে বুঝে প্রত্যেকটা টপিক ধরে ধরে একেবারে শূন্য থেকে তোমরা যেহেতু এই টপিকগুলো অনেকবার পড়েছো, স্যাররা আবার পড়াচ্ছে, সো তারপরেও তোমাকে ধৈর্য নিয়ে পড়তে হবে। ওই যে বলেছি যে ভর্তি যোদ্ধারা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ধৈর্যশীল ব্যক্তি, সো ওই জায়গার বাংলাদেশের প্রেক্ষাপটে, সো ওই জায়গাটা থেকে তোমাকে ধৈর্য নিয়ে কিন্তু এগিয়ে যেতেই হবে। সো ওকে, আমি আর কথা না বাড়াই, হ্যাঁ তো শুরু করি। ওকে, সবাইকে ধন্যবাদ আমাকে স্বাগতম জানার জন্য। হ্যাঁ, সো আমি এখন একদম ডিরেক্ট চলে যাই ক্লাসে। সো একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। কারো কোনো সমস্যা থাকলে সেটা আমাকে জিজ্ঞাসা করবা। ভেরি মাচ ফ্রেন্ডলি, কোনো সমস্যা নেই। ২-১ দিন ক্লাস করলে ইনশাল্লাহ সবকিছু ওকে হয়ে যাবে। তো যেহেতু আজকে ফার্স্ট ডে, আমরা টেন্সটা নিয়ে একদম
শুরু করি, আশা করব ভালো লাগবে, তবে ধৈর্য নিয়ে থাকতে হবে। ওকে, দেখি তাহলে আমি শুরু করি। হ্যাঁ, দেখো প্রথমেই আজকের লেকচার, এটা আমার লেকচার 1, তোমাদের হয়তো লেকচার 7, বাট আমার লেকচার হচ্ছে 1। যে জিনিসটা আমরা পড়বো টেন্স এন্ড সিকুয়েন্স অফ টেন্স। সো টেন্স নিয়ে আমরা সবাই জানি এটাকে কাল বা সময় বলে, এর ভেরি গুড। আমি খুব বেশি লম্বা সময় এগুলো নিয়ে কথা বলবো না। আর এইটা থেকে প্রশ্ন আসবে সিকুয়েন্স অফ টেন্স। তো এটার অনেকগুলো নিয়ম আছে, বাট তুমি যদি আজকে আমার কাছে 3টা নিয়ম শিখো, বাকি নিয়মগুলো বাকি ক্লাসে তুমি পারো অলরেডি, বাট 3টা নিয়ম জানার মাধ্যমে তুমি এই সিকুয়েন্স অফ টেন্স প্রত্যেক জায়গায়, প্রত্যেক ইউনিভার্সিটিতে, চাকরির পরীক্ষা, এখান থেকে প্রশ্ন আসে একটা সিকুয়েন্স অফ টেন্স থেকে, যে টেন্সের যে ধারাবাহিকতা। আমি একটা কথা বলেছি, এখন এর পরের বাক্যটা আমি কিভাবে বলবো, সো ওই পয়েন্টটা থেকে আমাকে এখানে বুঝতে হবে। তো এই যে সিকুয়েন্স অফ টেন্স জিনিসটা 1 মার্ক কমন পাবাই, এবং 1 মার্ক এখান থেকে আসে যে কোনো ইউনিভার্সিটি পরীক্ষায়। সো এটা আমরা আলোচনা করব, ঠিক আছে। এখন আমরা তাইলে চলে গেলাম তোমার হচ্ছে যে ব্রিফ ডিসকাশনে। ওকে, ডোন্ট মাইন্ড, একেবারে সিলি টপিক, তুমি পারো আমি জানি, তারপরেও তোমাকে পড়াচ্ছি একেবারে সুন্দর করে। জাস্ট ধৈর্য নিয়ে পড়তে হবে, কিছু করার নেই, যেহেতু এটা আমার টপিকে আছে, সো আমাকে এটা পড়াইতে হবে। ওকে, এখন দেখো প্রথমেই আসছে এই যে আমরা টেন্স, ঠিক আছে। প্রথমে আমরা টেন্স সম্পর্কে আমরা সবাই জানি, বাট আমরা তারপরেও জানি যে টেন্স বেসিক্যালি কাল, এটা সময়কে আমরা আমাদের জীবনের টাইমকে 3টা পিরিয়ডে ভাগ করি, 3টা টাইপসে। ধরো ফর এক্সাম্পল, সকালে আমি ব্রেকফাস্ট করেছি, এটা হচ্ছে তোমার পাস্ট টেন্স হয়ে গেছে। এরপরে দুপুরে আমি লাঞ্চ করেছি, বা এখন কন্টিনিউয়াসলি চলছে, এটা প্রেজেন্ট টেন্স, দুপুরের টাইম। আবার রাতে আমি ডিনার করব, এটা হয়ে গেছে ফিউচার। প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, অর্থাৎ লাইফের, মানুষের জীবনে এই 3টা টাইম। এবং মানুষের জীবনে সবচেয়ে মানে যেটাকে বলে সার্টেইন এবং নিশ্চিত যে বিষয়টা, সেটা হচ্ছে ডেথ। মানুষ ফিউচারটা সম্পর্কে জানে, পাস্টকে মানুষ ভুলে যায়, প্রেজেন্টকে মানুষ ধারণ করে। সো এই টেন্সের এই 3টা সময়, এটা আমরা সবাই জানি, একেবারে বেসিক যে ব্যাপারটা। অনেক সময় আবার এখান থেকে একটা এমসিকিউ আছে যে টেন্স শব্দটা এটা আসলো কিভাবে। ইংরেজির 80% ওয়ার্ড এইটা হচ্ছে ল্যাটিন অথবা গ্রিক ভাষা থেকে আসছে, ল্যাটিন অথবা গ্রিক ভাষা থেকে আসছে। ঠিক একইভাবে টেন্স শব্দটা আসছে ল্যাটিন শব্দ এই যে টেম্পাস থেকে, ঠিক আছে, ল্যাটিন শব্দ টেম্পাস থেকে। তো টেন্সটা এই ওয়ার্ড থেকে আসছে, এটার মানে হচ্ছে কাল। এবং টেন্স শব্দটা হচ্ছে একটা নাউন, টেন্স শব্দটা হচ্ছে একটা নাউন। এখন তোমাকে যদি এটার অ্যাডজেক্টিভও করতে বলতে পারে, এটার অ্যাডজেক্টিভ তুমি বলতে পারো টেন্টেটিভ বা এরকম কিছু। সো ওইটা অতটা ইম্পর্টেন্ট না, বাট এটা তুমি একটা নাউন, যে টেন্স হচ্ছে এটা গ্রামারের একটা পার্টের নাম হিসেবে এটা একটা নাউন। ওকে, এখন ওকে, তোমরা বুঝতে পারছো আমার কথা কি ক্লিয়ার বোঝা যাচ্ছে? যদি কোনো সমস্যা হয় কথা বোঝাতে, তাহলে অবশ্যই আমাকে জানাবা যে স্যার এই পয়েন্টে বুঝি নাই। কোনো দ্বিধার কিছু নাই, মানে কোনো তোমার কনফিউজ হওয়ার কিছু নাই যে স্যারকে জিজ্ঞাসা করবো কি করবো, নট লাইক দিস। ওকে, আমি আশা করি 3টা জিনিস আমরা সবাই পারি, আমরা বুঝেছি। এর পরের যে ব্যাপারটা, তো প্রেজেন্ট টেন্স একদম বহুল আলোচিত। বাংলা ব্যাকরণে যদি তুমি প্রেজেন্ট টেন্স পড়ো, নিশ্চয়ই হাসনাত ভাই পড়াইছে, বা প্রেজেন্ট টেন্সের অনেকগুলো পার্ট, এটা হইলে এটা হয়, হ্যাঁ প্রতিদিন স্কুলে যাই, অনেকগুলো ব্যাকরণ। বাট ইংরেজিতে তেমন কোনো ঝামেলা নেই, একেবারে নির্ভেজাল একটা জিনিস। প্রেজেন্ট টেন্স তো তুমি পারোই, যে প্রেজেন্ট টেন্স হচ্ছে বর্তমান কাল, কোনো কাজ বর্তমানে হয়েছে, হচ্ছে কন্টিনিউয়াসলি। আমি তোমাদেরকে এখন পড়াচ্ছি, যে আই এম টিচিং ইউ, যে আমি তোমাদেরকে কন্টিনিউয়াস চলছে এইরকম। বা যেটা প্রতিদিনই হয়, যেমন সূর্য প্রতিদিনই উঠে, অনেক আগে উঠেছে সূর্য, আবার কালকে উঠবে, পরশু উঠবে, এমন না, এটা উঠে, এটা এভরিডে হচ্ছে। সো এই ঘটনাগুলোকে আমরা প্রেজেন্ট টেন্স বলি। আবার কিছু বিষয় আছে যেগুলো চিরন্তন সত্য, অভ্যাসগত সত্য, যেমন এই যে সূর্যের কথাটা বললাম, কিছু কাজ তুমি প্রতিদিন করো। আবার কিছু আছে বৈজ্ঞানিক সত্য, ঠিক আছে। আবার কিছু বিষয় আছে যেগুলো কি আমি অভ্যস্ত যেগুলোতে। তো এই ব্যাপারগুলো, এগুলো হচ্ছে প্রেজেন্ট টেন্সের অন্তর্ভুক্ত। সো এই প্রেজেন্ট টেন্স, যেমন আমি এই রেগুলার কলেজে যাই, আমি স্কুলে যাচ্ছি, আই এম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাই, আই গো টু স্কুল, আমি প্রতিদিন যাই, আই গো টু ইউনিভার্সিটি, এভরিডে যাই। সো এই যে ব্যাপারগুলো, দিস আর প্রেজেন্ট টেন্স, এগুলো প্রেজেন্ট সবাই জানি। সো এটার জন্য অনেক বেশি ধৈর্যের প্রয়োজন হবে, জাস্ট আর কিছু না। ওকে জি, ক্লিয়ার স্যার, সবাই বুঝতে পারছে। যেমন রিফাত খান, রূপসী দাস, তাসমিনা আক্তার, শেখ দিয়া, মামুন, মাহির, নাসিরউদ্দিন, নাইম, তোমাদের নামগুলো আস্তে আস্তে মুখস্থ করে নেই, যাতে নামগুলো আমার মাথায় সেট থাকে। ওকে, তাহলে আমরা এটা বুঝলাম প্রেজেন্ট টেন্সটা, এটা নিয়ে আমাদের আর কোনো কোশ্চেন থাকার কথা না। তবে এই জিনিসটা কিন্তু আমাকে বুঝতে হবে কোন কোন পয়েন্টগুলোতে প্রেজেন্ট টেন্স হয়। আমি ওই যে সিকোয়েন্স অফ টেন্স যখন পড়াবো, তখন আবার প্রেজেন্ট টেন্স ধরতে না পারলে ঝামেলা। কখন ধরতে পারি না? যখন ওইটা, যেমন আমরা বলি অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এইটা যে প্রেজেন্ট, এটা অলওয়েজ, এইটাকে আমি ইজ দা লিখি সবসময়, অনেস্টি ইজ দা
বেস্ট, যত নিয়ম যত রুলস সবকিছুর বাইরে আমাকে এখানে ইজ দিতে হবে। আমাকে ভুলেও কখনো এই প্রবাদ বাক্যে ওয়াজ ব্যবহার করা যাবে না। তাহলে ওয়াজ যদি কোথাও দেখো, তার মানে তুমি নিশ্চিত ধরে নিবা যে এটা হচ্ছে ভুল হয়েছে, কারণ এটা স্বতঃসিদ্ধ যে আমাকে এখানে ইসি দিতে হবে। আমি এখানে ওয়াজও দিতে পারবো না, ওয়ারও দিতে পারবো না, ইটস নট পসিবল। সো নট লাইক দিস। আবার অনেস্টি, এই বাক্যটা যদি তাকা, অনেস্টি হচ্ছে একটা নন কাউন্ট নাউন, যেটাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। সো এইটার পরে অবশ্যই চোখ বন্ধ করে ভার্ব সিঙ্গুলার হবে, তাই আমি এখানে আরো দিতে পারছি না, আমাকে ইসি দিতে হবে। তো এরকম সেন্টেন্সের যে স্ট্রাকচার গুলো কথা বলে, এগুলো যখন তুমি বুঝে যাবা, তখন তুমি, আমি মনে হয় তোমরা যেহেতু দ্বিতীয়বার পড়তেছো, অবশ্যই আমার মনে হয় তোমরা অনেক বেশি পারো। সো একেবারে বেসিকে কথা না বলে একটু বেশি ভিতরে গিয়ে কথা বলার চেষ্টা করলাম। ওকে, সো আমরা এটা জিনিস বুঝলাম। এখন দেখো, এটা গেল প্রেজেন্ট টেন্সের ব্যাপারটা। তারপরে যদি দেখি পাস্ট টেন্স সেম, যেমন তুমি আই ওয়েন্ট টু স্কুল, গো, এটা হচ্ছে ভার্ব 1 ছিল, এটাকে ভার্ব 2 করে দিয়েছি, ওয়েন্ট। তারপরে এরপরে অতীতে চলমান, যেটাকে পাস্ট কন্টিনিউয়াস বলে। এখানে একটা ছবি, জাস্ট ছবিটা শুধু মজার ছলে নেওয়া হয়েছে, ঠিক আছে, যে আগে কি সুন্দর দিন কাটাইতাম, মানে আগের দিনগুলো সত্যিই তো অনেক মজার ছিল, এখন তো আর ইনারা নাই, যে কারণে জাস্ট এটা একটা তোমার বলা যেতে পারে ফানি, জাস্ট এমনি তোমার মনে থাকার জন্য, ঠিক আছে। দ্যাটস দ্য, এইটা হচ্ছে তোমার এটা হচ্ছে কন্টিনিউয়াস, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এই যে স্কুলে যাচ্ছিলাম, আর আমাদের টিচাররা আগে শিখাইতো, অনেক আগে আমরা যখন গ্রামার শিখতাম, বাংলায় শিখতাম, কোন সেন্টেন্সের শেষে এই যে আসি, এসো, এসেন, তেসো, তেসি, তেসেন, এগুলো শিখতাম। এখন আর তো মডার্ন ইংলিশ, এখন তো আর ওইরকম বাংলা শিখার আমার মনে হয় না প্রয়োজন আছে। তো পাস্ট টেন্স তো আমরা জানি, যেটা অতীতে হচ্ছে হবে, হ্যাঁ, এটা তো যেটা অতীত, পাস্ট ইজ পাস্ট, ঠিক আছে, নট লাইক দিস। ওকে, এরপরে দেখো, এরপরে ফিউচার, ভবিষ্যৎকাল, ঠিক আছে। ভবিষ্যৎকালে কি হবে আমি জানি না, তবে আমি চাই এরকম একটা সুখী পরিবার হোক, সবারই হোক, তোমাদেরও হোক, আমারও হোক, সবারই, প্রত্যেকের জীবনেই হোক। তো এটাই আমাদের চাওয়া, ফিউচার। তো ফিউচার হচ্ছে ভবিষ্যৎ, একটা এক্সপেকটেশন থাকে। যেমন আমি স্কুলে যাব, আই শেল গো টু স্কুল। তো ফিউচারকে বুঝাইতে আমরা এই যে শেল আর উইল, এই দুইটা ভার্বকে ব্যবহার করি, এবং এই দুইটাকে আবার আমরা মডেল ভার্বও বলি, ঠিক আছে। সো মনে রাখতে হবে এই জিনিসগুলো, পারি আমরা, এগুলো খুবই মজার, ঠিক আছে। হ্যাঁ, এগুলো খুবই মজার, এই হাসার জন্যই নিয়েছি, ক্লাসের ফাঁকে একটু মজা লাগবে। তো এইরকম সুখী পরিবার কি সবাই তো চাও, তাই না? তুমি, আমি, সবাই চাই। তো এটা হচ্ছে ফিউচার, আমারও এমন দিন আসতে পারে, আসবে, নট লাইক দিস। ওকে, এরপরে যদি আমি দেখি একটা কুইজ এখন তোমাদের জন্য, তাহলে আমি প্রেজেন্ট টেন্স বুঝলাম, পাস্ট টেন্সও বুঝলাম, ফিউচারও বুঝলাম। এখন আমাকে তো অ্যান্সার দিতে হবে যে আমি এটা শিখতে পারলাম কিনা, যে আমার তো বেসিক, আমি একেবারে বেসিকের ক্লাস করছি। সো এখানে আমাকে হুইচ ইজ দ্য প্রেজেন্ট টেন্স, আমাকে এটার একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। বলো দেখি যে কোনটা প্রেজেন্ট টেন্স। এখানে লিখছে হি রিড ইংলিশ ডেইলি, এখানে লিখছে হি রিড ইংলিশ, এখানে লিখছে হি রিডেড ইংলিশ, এখানে আবার লিখছে হি রিডস ইংলিশ এভরিডে। তো এখন আমাকে একটু বলো দেখি যে ভাইয়া এখানে কোন সেন্টেন্সটা সঠিক প্রেজেন্ট টেন্স, একেবারে সঠিক, যেটাকে আমি প্রেজেন্ট ইনডিফিনিটও বলতে পারি। তো আমাকে একটু বলো দেখি যে কি হতে পারে, কোনটা হতে পারে, একটু বলো। হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছো। হ্যাঁ স্যার, শেল কখন ব্যবহার করব, উইল কখন ব্যবহার করব। দেখো, উইল শব্দটা সবার সাথে বসে, এটা হচ্ছে ইউনিভার্সাল, ঠিক আছে, মানে এটা সবার সাথে যাবে। আর আয়ের সাথে শেল বসতে পারো, তুমি আবার উইলও দিতে পারো, আয়ের সাথে উইলও দেওয়া যেতে পারে। উইল সবার সাথেই বসে, আর উইয়ের সাথে হবে শেল। তাহলে এই দুইটা জিনিস মাথায় রাখিও, আই এবং উই, অর্থাৎ ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন, ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন, এই যে আই এবং উই, এই দুইটা শব্দের সাথে বা ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসনের সাথে তুমি শেল ব্যবহার করতে পারবা। আর উইল হচ্ছে সবার সাথেই ব্যবহার করা যেতে পারে। ওকে, উইল এটার সাথেও যাবে, সেটার সাথেও যাবে। ডি, সবাই বলছে ডি, হ্যাঁ একদম একদম, আমি যদি ভুল না করি, যেমন তাসনিম ফারিন, মমিতা, রিফাত, সৃষ্টি, শেখ দিয়া, তারপরে জাকির হোসেন, রূপসী, আব্দুল ফারুক অনিক, মাকসুদা, নাইমা, নাসিরউদ্দিন নাইম, এভরিবডি, আমি যদি সবার নামটা দেখি, হ্যাঁ ওকে ওকে, তারপরে ডি, ওকে, সবাই বলছে যে ডি নাম্বার অ্যান্সার হবে। সো অ্যাপ্রোপ্রিয়েটলি ডি উত্তর হবে। কেন হবে? কারণ এই যে হি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হইলে ভার্বের সাথে আমাকে একটা এস বা ইয়েস দিতে হবে। আমি এগুলো অনেক মজা করে পড়াবো ইনশাল্লাহ। এস বা ইয়েস দিতে হবে। এখন এখানে এস বা ইয়েস নাই, এখানেও নাই। এখানে রিডের দেখো, রিডের ভার্ব 1, এটাই ভার্ব 1, তারপরে এটাই ভার্ব 2, রিড, এই তিনটা ভার্বের ফর্ম হচ্ছে সেম, এটাই ভার্ব 1, এটাই ভার্ব 2, এটাই
ভার্ব 3, তাহলে কেবলমাত্র এইখানে সঠিক আছে যে হি রিডস ইংলিশ এভরিডে, এবং কোন সেন্টেন্সে যদি এভরিডে থাকে, কারণ প্রত্যেকদিন যেটা আমি বলছি সেটা থাকলে অবশ্যই সেটা কি হবে, একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। সো লাইক দিস, অ্যান্সারটা হচ্ছে ডি। তাহলে আমরা পরের পার্টে চলে যাই, আরো একটা কুইজ। হ্যাঁ, ওকে ওকে, হি রিডস ইংলিশ, কে লিখছে এটা, রূপর্ষি দাস, আমি নাম পড়তে পারতেছি না, অনেক বড় নাম, ঠিক আছে। এখন আমরা নেক্সট কুইজে চলে আসি। ওকে, এখন এখানে বলছে হুইচ ইজ দ্য পাস্ট টেন্স। আমাকে বলো দেখি কোন টেন্সটা হচ্ছে পাস্ট টেন্স। এই যে আমার বোর্ডে 4টা অপশন আছে, হি ইজ নোন টু মি, হি হিট দ্য বল, দে হেল্প দ্য পোর, অথবা কোনোটাই না, মানে নান বলতে 3টার কোনোটাই না। সো কোনটা হতে পারে একটু বলো, সেন্টেন্স গুলোর দিকে একটু তাকিয়ে লক্ষ্য করো যে ভাইয়া এখানে তো আমার মনে হচ্ছে না কোনটা আছে, বাট তুমি একটু বলো যে ভাইয়া কোনটা। রাজু চন্দ্র বলেছে বি, হি হিট দ্য বল। অবশ্যই তোমরা, আমি জানি তোমরা অন্যদের থেকে বেশি পারো এবং বুঝবা, বিকজ তোমরা অলরেডি এই বিষয়গুলো সম্পর্কে অ্যাওয়ার, মানে অবগত আছো, জানো। তো তারপরেও ভালো বলতেছো। তারপরে সাফওয়ান বলেছে বি, শেখ দিয়া বলেছে, অনন্যা দাস বলেছে বি। কেন বি হইলো? দেখো এখানে তো ইস আছে, এটা তো কোশ্চেন কালেও হবে না, এটা তো হওয়ার কোনো সম্ভাবনাই নেই, তা বাদ এটা। এরপরে এখানে দে আছে, এখানে হেল্প আছে, এটা ঠিক আছে, বাট এটা ভার্ব ওয়ানে আছে। এই যে হিট শব্দটার, এটা অনেক সময় তোমার এডমিশনের যে কোনো ইউনিভার্সিটি, রাজশাহী হোক, যখন রাজশাহীতে বেশি পড়ে, তারপরে জাহাঙ্গীরনগর হোক, চট্টগ্রামে হোক, যে কোনো জায়গায় হোক, তুমি এগুলো পেয়ে যাবা। এই যে হিটের ভার্ব ওয়ানও এটা, ভার্ব টুও এটা, হ্যাঁ ভার্ব থ্রিও এটা। তো এই জন্য এইটার অ্যান্সার হচ্ছে বি, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট, পাস্ট টেন্স। আর যদি হিটের সাথে একটা এস থাকতো তাহলে এটা হয়ে যাইতো প্রেজেন্ট টেন্স, বাট এটার ভার্ব ওয়ান, ভার্ব টু, ভার্ব থ্রি, 3টা হচ্ছে সেম। ওকে, নট লাইক এই জন্য তুমি এই 3টা বাক্যর মধ্যে এটাকে অ্যাপ্রোপ্রিয়েটলি তুমি পাস্ট টেন্স বলতে পারবা, অর্থাৎ 100% আই এম শিওর যে আমি এটাকে কি বলতে পারি, আমি এটাকে পাস্ট টেন্স বলতে পারি। ওকে, ডান। তাহলে আমরা এটাও বুঝলাম। আরেকটা দেখি, হুইচ ইজ দ্য ফিউচার টেন্স। এখন এইটা তো পারার কথা, তো ফিউচারে থাকবে কি, শেল অথবা উইল থাকবে, সিম্পল ইস্যু, শেল অথবা উইল থাকবে। তাহলে আমাকে এখানে বলো দেখি যে কোনটা, এরপরে একটু দ্রুত অ্যান্সার করবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে, ক্লিয়ার। খালিদ বিন ওয়ালিদ বলেছে ক্লিয়ার। ঠিক আছে, যদি কোনো কোশ্চেন থাকে, ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন, তাহলে অবশ্যই অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবা, ঠিক আছে, বারবার জিজ্ঞাসা করবা, নট লাইক দিস একেবারে যে ভয়ের কিছু নেই। হ্যাঁ হ্যাঁ, আই এম ইউর, মনে করো যে তোমাদের ভাইয়ের মতোই। তাহলে আমাকে এই অ্যান্সারটা বলে ফেলো যে হুইচ ইজ দ্য ফিউচার টেন্স, কোনটা হচ্ছে ফিউচার টেন্স, একটু আমাকে বলো। ওকে, দেখি। হ্যাঁ হ্যাঁ, সি নাম্বার, কারণ এখানে এই যে শেল উইল আছে এই জন্য। ওকে, এটা তোমরা সহজ খুবই পারবা। এখন আমরা এই যে প্রত্যেকটা টেন্সকে, হ্যাঁ আমরা একটু টেন্সটাই বুঝি আজকে, আর আজকের পরে আর ভুল হবে না। হ্যাঁ, প্রত্যেকটা টেন্সকে 4টা পার্টে ভাগ করা হয়েছে, অর্থাৎ প্রত্যেকটা টেন্সে, এগুলোও তোমরা পারো, এগুলো 6-7 থেকে পড়ানোর কথা, যা পারার কথা, এগুলো প্রেজেন্ট ইনডিফিনিট। আমি জাস্ট একটু স্মরণ করাই দিচ্ছি, ঠিক আছে, তোমাকে একটু মনে করাই দিচ্ছি, অর্থাৎ একটু তোমার মেমোরিটাকে একটু ইয়ে করলাম। তারপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তারপরে পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এরপর ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ প্রত্যেকটা টেন্সের কয়টা করে পার্ট, 4টা পার্ট। তোমরা একটু বলো দেখি কমেন্টে যে ভাই আমরা তো এগুলো পারি। ওকে, এগুলো পারারই কথা, যেগুলো খুবই ইজি, একদম বিশ্বাস করি তোমরা পারো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দে উইল হেল্প আস। ওকে, মমিতা তাবাসসুম বলেছে, থ্যাংক ইউ। তাহলে আমরা এটাও দেখলাম, এখন আমরা পরেরটাতে দেখি। হ্যাঁ, আমাকে বলো এখানে তোমরা পারবা। ওকে, একটু কমেন্ট করবা। এখন আমাদেরকে স্ট্রাকচার জানতে হবে, প্রত্যেকটা টেন্সের স্ট্রাকচার, আমাকে স্ট্রাকচার জানাটা খুবই জরুরি। দেখো একটা কথা বলি, তুমি যদি অ্যাজ এ স্টুডেন্ট 12টা টেন্সের স্ট্রাকচার মাথায় রাখতে না পারো, তুমি কোনো গ্রামারই পারবে না। অ্যান্ড ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ। তুমি যদি পেরেও থাকো, তারপরে তোমাকে আরেকবার দেখতে হবে। এই 12টা টেন্সের, এগুলোকে গ্রামারের প্রাণ বলা হয়। আমি আমার বডিটা দেখতে পাচ্ছ, আমার ভিতরে যদি আমার আত্মা না থাকে, আমার বডি, এটার কোনো ভ্যালুই নাই। সো লাইক দিস, যে পুরো গ্রামারের ব্যাপারগুলোকে যে হ্যান্ডেল করে, অর্থাৎ ভিতরে যে একটা তেজ, এটা কে নিয়ে আসে, এটা হচ্ছে অনলি টেন্স। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ, অ্যান্ড এটা তোমাকে মাথায় 12টা টেন্সের স্ট্রাকচার, ইউ শুড মেমোরাইজ দিস। এটা অবশ্যই তোমাকে মেমোরি করতে হবে। যদি তুমি এটা মেমোরাইজ করতে না পারো, তাহলে কিন্তু তুমি মানে কোথাও গিয়ে আটকে যাবা। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট। দেখো, সো প্রথমে আসছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সবাই জানি একটা সেন্টেন্সের স্ট্রাকচারে অনেক সময় আমরা সেন্টেন্স লিখতে ভুল করি। সেন্টেন্সের কি থাকবে, সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে। হ্যাঁ, তুমি এটা হচ্ছে বেসিক স্ট্রাকচার সেন্টেন্সের।
তো এর সাথে তুমি অক্সিলারি ভার্ব দিতে পারো, আবার এই যে অবজেক্টের সাথে তুমি এক্সটেনশন জুড়ে দিতে পারো, তাই না? অক্সিলারি ভার্ব থাকবে। এই অক্সিলারি ভার্বের অনেকগুলো প্রকারভেদ আছে। প্রাইমারি অক্সিলারি আছে, মডেল অক্সিলারি আছে, এরকম ভাগ আছে। প্রাইমারি অক্সিলারিরও আবার ভাগ আছে, ওইগুলো আস্তে আস্তে বেসিকে জানতে হবে। এখন তো সেন্টেন্সটা সবসময় মনে রাখতে হবে, সেন্টেন্সে সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে। কেবলমাত্র তখনই কি হবে, একটা সেন্টেন্স সুন্দর হবে, বিউটিফুল একটা সেন্টেন্স হবে, প্রপার একটা সেন্টেন্স হবে, অ্যাপ্রোপ্রিয়েট। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট থাকবে, ভার্ব ওয়ান, ভার্বের সাথে এস বা ইএস থাকতে পারে। কখন? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার হবে। সো আমরা তোমাকে পারসন চিনাইতে পারছি, ফার্স্ট পারসন সবাই জানো, আই এবং উই। সেকেন্ড পারসন হচ্ছে ইউ, এটাও তোমরা সবাই জানো। এবং বাকি যা কিছু আছে আল্লাহর দুনিয়ার যা কিছু আছে, মানে এই যে ফার্স্ট পারসন আই উই ইউ, এগুলো বাদ দিয়ে আল্লাহর দুনিয়ার যা কিছু আছে সবকিছুই থার্ড পারসন। তো ওই যে থার্ড পারসন সিঙ্গুলার যখন হবে, সিঙ্গুলার বলতে তো বুঝো এক বচন যখন হবে, মানে দে না হয়ে হবে হি, এইটা যখন হবে তখন তুমি ভার্বের সাথে কি দিতে হবে, এস বা ইয়েস দিতে হবে। তাহলে সহজভাবে মুখস্থ করে নিলা সাবজেক্ট ভার্ব ওয়ান অবজেক্ট, সাবজেক্ট ভার্ব ওয়ান অবজেক্ট। ওকে, আমি কি বুঝাইতে পারছি ব্যাপারগুলো? হ্যাঁ পারবো, জি ক্লিয়ার স্যার, আমি আশা করি। যেমন ইউ গো টু কলেজ, আবার হি গোস টু কলেজ। ইউটা হচ্ছে সবসময় মনে রাখতে হবে, এইটার পরে কখনো ভার্ব সেকেন্ড পারসনে পড়ে, এটার সাথে কখনো এস বা ইয়েস হবে না, ঠিক আছে? কারণ থার্ড পারসনের সাথে কেবল এস বা ইয়েস হয়। ওকে ওকে ক্লিয়ার স্যার, তাহলে আমি পরেরটাতে যাই, আশা করি বুঝতে পেরেছো। এখন দেখো নেক্সট হচ্ছে একটা কুইজ, বলছে আ বার্কিং ডগ সেলডম। এখানে কারা কারা পারে এটা একটু আমাকে একটু বলো দেখি, একটু অ্যান্সার করো। যে আ বার্কিং ডগ সেলডম, মনে রাখতে হবে যে এখানে একটা ক্লু আছে। ক্লুটা হচ্ছে এই যে কোনো ওয়ার্ডে সেলডম থাকলে, সেলডম মানে হচ্ছে কদাচিৎ, মানে হচ্ছে এটাকে কি বলে, ভেরি রেয়ার যেটাকে আমরা বলি, ঠিক আছে? হঠাৎ, মাঝে মাঝে, ঠিক আছে, যেটাকে সামটাইমস বলি, মানে ভেরি রেয়ার। সেলডম কদাচিৎ বলে বাংলায়। তো একটা ঘেউ ঘেউ করা কুকুর কদাচিৎ কামড়ায়, তো সেলডম থাকলে অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। এবং আমাকে সাবজেক্টটার দিকে তাকাইতে হবে, আ বার্কিং ডগ একটা সিঙ্গুলার সাবজেক্ট, তাহলে কি হবে বলো দেখি অ্যান্সারটা। হ্যাঁ, এই যে অলরেডি রাজু চন্দ্র, তারপরে সাফওয়ান, রাফিন, একটু বি নাম্বার, মামুন, সবাই বি নাম্বার বলছে। হ্যাঁ, এই যে বাইটস হবে, কারণ এখানে ভার্বের সাথে কি হবে, একটা এস বা ইএস হবে। কেন হবে? কারণ এটা হচ্ছে থার্ড পারসন একটা সিঙ্গুলার নাম্বার, সিঙ্গুলার। আমি তো ডগের সাথে এস দেই নাই, যদি ডগস দিতাম তাহলে এখানে এ দিতাম না আবার, ঠিক আছে? ওকে, সিঙ্গুলার নাম্বার। ওকে বাইটস, ওকে। তারপরে যদি আমি দেখি নেক্সট, ওইটা আমাদের ক্লিয়ার। এখন আসছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। মনে রাখতে হবে কন্টিনিউয়াস মানেই হচ্ছে চলমান থাকবে, কোনো কিছু চলছে কন্টিনিউয়াসলি, রানিং, ঘটছে এরকম। যেমন বললাম, আমি একটু আগে বলছি যে আই এম টিচিং ইউ, আমি তোমাদেরকে কি করছি, পড়াচ্ছি, আই এম টিচিং ইউ। সো লুক এট দ্য ব্ল্যাকবোর্ড। সো কন্টিনিউয়াস টেন্স মানে হচ্ছে ভার্বের সাথে একটা আইএনজি থাকবে। কি থাকবে? একটা আইএনজি থাকবে। যেমন সাবজেক্ট প্লাস এম ইস আর, মূল ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, এটা হচ্ছে কন্টিনিউয়াসের স্ট্রাকচার। মনে রাখতে হবে যে সাবজেক্ট প্লাস এম ইস আর প্লাস ভার্বের সাথে আইএনজি। একইভাবে পাঁচটাও কিন্তু প্রথমটা শিখতে পারলে পরের গুলো ইজি। যেমন উদাহরণ, আমি কলেজে যাচ্ছি, আই এম গোয়িং টু কলেজ। আমি ফুটবল খেলছি, আই এম প্লেইং ফুটবল। আমি তোমাদেরকে এখন পড়াচ্ছি, আই এম টিচিং ইউ ইংলিশ। তোমরা এখন ক্লাস করছো, ইউ আর অ্যাটেন্ডিং টু ইউর ক্লাস, ইউ আর অ্যাটেন্ডিং টু ইউর ক্লাস। সো দিস ইজ দ্য এক্সাম্পল, প্রপার এক্সাম্পল অফ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, এটা আমি আশা করবো বুঝতে পেরেছো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। হ্যাঁ, এখন আমরা পরেরটাতে চলে যাই। এখন একটা কুইজ তোমার জন্য। কুইজটা হচ্ছে এরকম, নাওএডেজ উইমেন আর ড্যাশ ওয়েল। উইমেন আর কি করছে, যে নারীরা ভালো করছে। দেখা গেছে চাকরি প্রতিযোগিতায়, রাষ্ট্র পরিচালনায়, ইউনিভার্সিটি পরীক্ষায়, সব জায়গায় উইমেনরা এখন এগিয়ে যাচ্ছে, পুরুষদের চেয়েও ভালো করছে। ইভেন কি কিছু কিছু জায়গায় পুরুষরা নির্যাতনেরও শিকার হচ্ছে, ঠিক আছে? সো লাইক দিস, এখন উইমেনরা তো সত্যিকার অর্থেই ভালো করছে। আমাকে এখন এইখানে অ্যান্সার করো, অ্যান্সার মি, যে এইখানে কি হবে তাহলে। এটা বুঝেই যাচ্ছে যে উইমেন আর সাবজেক্ট আছে, আর আছে ভার্ব দরকার, এবং ভার্বের সাথে কি দরকার বলো? আশা করি ডুইং। হ্যাঁ, উইমেন আর, এখানে আইএনজি দরকার, ভার্ব প্লাস আইএনজি। আমার সেন্টেন্সের দিকে তাকাইলে এই আর আমাকে বলে দিচ্ছে যে আমাকে একটা ভার্ব দিবা, এমন একটা ভার্ব দিবা যে ভার্বের সাথে আইএনজি। সেন্টেন্সের স্ট্রাকচার কিন্তু কথা বলে। তাহলে এখন যদি তাকাই, তাহলে এখানে আইএনজি নাই, এখানে আইএনজি আছে, বাট নট লাইক দিস, হ্যাভিং ওয়েল এরকম হয় না। সো হ্যাভিং ওয়েল এটা অ্যান্সার হতে পারে না, ইটস নট অ্যান্সার। হ্যাঁ, মেড, এটা তো ভার্ব টু, মেকের ভার্ব টু।
তাহলে ডুইংটা হচ্ছে একদম অ্যাপ্রোপ্রিয়েট, যে নারীরা ভালো করছে। ওকে, আশা করি এটাও বুঝেছো। হ্যাঁ, ডুইং ওয়েল। তারপরে চলে যাই আমরা, এবার আসি আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। ওকে, দেখো এটা আরো একটা সহজ বিষয়, মাথার মধ্যে রাখতে হবে। যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, কোন টেন্স হয়? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে এখানে স্বাভাবিকভাবে স্ট্রাকচারটার দিকে তাকাবা। প্রথমে সাবজেক্ট থাকবে, এখানে হ্যাভ, হ্যাজ এবং এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল, যেটাকে সংক্ষেপে আমরা পিপি ফর্ম বলি বা V3 বলি, ঠিক আছে, প্লাস অবজেক্ট। তার মানে প্রেজেন্ট পারফেক্ট মানে হচ্ছে হ্যাভ, হ্যাজ থাকবে, ভার্ব 3 থাকবে। একদম ইজি ব্যাপার, জাস্ট মাথার মধ্যে একবার থিঙ্ক করে একদম সেভ করে নাও, আগামীতে যেন আর কখনো না ভুলে। তাইলে সাবজেক্ট হ্যাভ, হ্যাজ আমি অলরেডি পারো, তোমরা এটাও জানি, হ্যাভ, হ্যাজ প্লাস ভার্ব 3 হয়। যেমন আমি কাজটি করিয়াছি, যেমন আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। আবার আই হ্যাভ অবটেইনড GPA 5। এখন বাংলায় একটা ব্যাখ্যা বলে দেই ভাইয়া, প্রেজেন্ট পারফেক্ট টেন্স কখন হবে, আমি এটাকে কখন ইউজ করতে পারবো? মনে করো একটা কাজ তুমি অতীতে করে ফেলেছো, অতীতে করেছো, বাট তার ফলাফলটা এখনো বিদ্যমান। ধরো যে আমি HSC তে GPA 5 পেয়েছিলাম, HSC তে, তো HSC দিয়েছি 2021-এ, তো 21-এ GPA 5 পেয়েছি। আমার GPA 5 কি কেউ নিয়ে গেছে? নিয়ে যায় না। আমি এটা মৃত্যু পর্যন্ত বলতে পারবো এটা আমার একটা ফলাফল এবং এটা এখনো বিদ্যমান। আমি কাজটা অতীতে করলেও তার ফলাফলটা বর্তমানে বিদ্যমান থাকবে। এইরকম যখন কোনো ঘটনার সম্মুখীন হবা, তখন তুমি সেটা মাথায় খেয়াল করবা যে এটা আমাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বলতে হবে। তখন তুমি ইংরেজি স্পোকেনেও সেটা ফ্লুয়েন্টলি চলে আসবে যে আমাকে এই সেন্টেন্সটা আই হ্যাভ টু সে ইন কি, আমাকে কিসে বলতে হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। সো এটা আশা করি বুঝতে পেরেছো। হ্যাঁ, ওকে ওকে স্যার, হ্যাভিং এর ব্যবহারটা যদি বলেন, হ্যাঁ, হ্যাভিং হচ্ছে পার্টিসিপলের মধ্যে পড়ে। সো পার্টিসিপল হচ্ছে তিনটা জিনিস, ওটা প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, আরেকটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। তো হ্যাভিং এর পরে ভার্ব 3 হয়, হ্যাভিং প্লাস ভার্ব 3। এইটা আমি যখন পার্টিসিপল পড়াবো তখন পড়াবো হ্যাভিং এর পরে ভার্ব 3 বসে, এটা পারফেক্ট পার্টিসিপল বলে। সো এখন ইটস নট ম্যান্ডেটরি ফর ইউ, এখন এটা তোমার জন্য ম্যান্ডেটরি না। ওকে, তাহলে হ্যাভিং, হ্যাঁ হ্যাঁ, মাহিল প্রশ্ন করেছিল সে কারণে বলা। মাহিল, তুমি বুঝতে পেরেছো? এটা আমাকে বলো যে জি ভাইয়া, হ্যাভিং এর পরে ভার্ব 3 হবে, এটাকে পারফেক্ট পার্টিসিপল বলে, পারফেক্ট পার্টিসিপল। ওকে, আমরা তাহলে পরে একটা কুইজে দেখি। দেখো, উই ড্যাশ শ্রীলঙ্কা রিসেন্টলি, বলছে সম্প্রতি আমরা কি করেছিলাম? শ্রীলঙ্কায় ভ্রমণ করেছিলাম। আর রিসেন্টলি মানে কি? ইদানিং বলি আমরা, যে ইদানিং আমরা শ্রীলঙ্কায় গিয়েছিলাম। সো এইখানে এই রিসেন্টলি থাকলে কোনো সেন্টেন্সে সেটা প্রেজেন্ট পারফেক্ট হবে, মাথায় রাখতে হবে যে কোনো সেন্টেন্সে যদি রিসেন্টলি থাকে তাহলে সেই সেন্টেন্সটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, ব্রেনে সেভ করে নেওয়া যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। ওকে, সিম্পল ব্যাপার। তারপর আমরা একটু অ্যান্সার করো তোমরা। হ্যাঁ হ্যাঁ, উই আর ওয়ান কোশ্চেন, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, উই আর গোয়িং টু ওপেন আ শপ। কে বলেছে? মইনুল হাসান বলেছে ওয়ান কোশ্চেন স্যার, উই আর গোয়িং টু ওপেন আ শপ। দেখো একটা জিনিস খেয়াল করো, এইটা হচ্ছে নিকট ভবিষ্যৎ, যে আমরা একটা কি করতে যাচ্ছি? একটা দোকান খুলতে যাচ্ছি, এটা হচ্ছে নিকট ভবিষ্যৎ। সো তুমি নিকট ভবিষ্যৎটাকে মূলত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লেখা যায়, ঠিক আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াসে। এটা তুমি বলতে পারতা যে আই উইল আই ওপেন আ শপ, এরকম বলতে পারতাম নেক্সট ডে, এটাও বলা যেতে পারতো। বাট উই আর গোয়িং টু ওপেন আ শপ বলা যেতে পারে, এটাকে নিকট ভবিষ্যৎ বলে। সো যখন তুমি এটা নিকট ভবিষ্যৎ দেখবা, এটার স্ট্রাকচারটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, বাট এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট এর মধ্যেও পড়ে যায়। বুঝতে পেরেছো কথা? যেহেতু এটা একটা নিকট ভবিষ্যৎ, সো নিকট ভবিষ্যৎ হইলে আমরা জানি সেটা কি হয়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। আবার ওটা ফিউচার ইনডিফিনিট টেন্সেও কিন্তু সেটা লেখা যায়। বাট আমি ওটাকে লিখতেছি উই আর গোয়িং টু ওপেন, নিকট ভবিষ্যৎ যেহেতু আমরা ওটাকে প্রেজেন্ট ইনডিফিনিট বলতে পারি। ওকে, এরপরে দেখো, হ্যাঁ ওকে, সবাই পাচ্ছে হ্যাভ ভিজিটেড, তাইলে উই হচ্ছে সাবজেক্ট প্লুরাল, তাহলে এটা হবে হ্যাভ ভিজিটেড। ওকে, ভেরি গুড। রিসেন্টলি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। ওকে, তারপরের প্রশ্নে আমরা চলে যাই। এইবার দেখো, প্রেজেন্ট টেন্স মানে হচ্ছে বর্তমান কাল। এখন আমরা এটার কি আছে, সরি এটা তো আমরা পড়াতেছিলাম, এখন আমরা পড়বো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সো কন্টিনিউয়াস মানেই কি? ভার্ব প্লাস আইএনজি থাকবে, অর্থাৎ তুমি যেখানেই কন্টিনিউয়াস দেখবা সেখানেই ভার্বের সাথে কি হবে? আইএনজি হবে, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি থাকবে। সিম্পল ব্যাপার। সো কন্টিনিউয়াস দেখলেই ভার্বের সাথে আইএনজি হবে। ওকে ওকে, হ্যাঁ, এরপরে আমরা দেখি। দেখো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে সাবজেক্ট হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি।
প্লাস হচ্ছে এই যে তুমি অবজেক্ট দিতে পারো বা যা ইচ্ছা তাই দিতে পারো, অবজেক্ট বা যা ইচ্ছা তাই দিতে পারো। সো খেয়াল করে দেখো যে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস মূল ভার্বের সাথে আইএনজি। খেয়াল করে দেখো সাবজেক্ট প্লাস হ্যাভ বিন প্লাস মূল ভার্বের সাথে আইএনজি। হ্যাভ বিন কন্টিনিউয়াস থাকলে কি হবে? আইএনজি হবে। তাহলে একটু তাকাও দেখি, আমি 2 ঘন্টা যাবত পড়িতেছি, আই হ্যাভ বিন রিডিং ফর 2 আওয়ার্স। আবার বলছে সে 2 ঘন্টা যাবত পড়ছে, হি হ্যাজ বিন রিডিং ফর 2 আওয়ার্স। এখানে একটা জিনিস খেয়াল করো, ফর এবং সিন্সের ব্যবহার থেকে প্রশ্ন আসে। ফর এবং সিন্সের ব্যবহার আমি সামনে গিয়ে এটা বুঝাই দিচ্ছি। এখানে ফর এবং সিন্স দিয়ে থাকলে সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বা যে কোনো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হতে পারে। তো এই ফর এবং সিন্সের ব্যবহারের মধ্যে একটু সূক্ষ্ম পার্থক্য আছে, সো সেটা আমরা একটু সামনে গিয়ে ডিসকাস করব। ওকে, হ্যাঁ, হ্যাভ ভিজিটেড। ওকে, আমরা এখন এই অ্যান্সারটাতে আসি, পরের স্লাইডে চলে যাই। তোমাদের জন্য একটা কুইজ, দেখো এইখানে আমি বুঝাই দিচ্ছি তোমাকে। আমি একটু জাস্ট 1 মিনিট, তোমরা একটু অ্যান্সারটা করো। পানি নিয়ে নিই। তোমরা একটু অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করো। একটু অ্যান্সারটা করার চেষ্টা করো সবাই। ফর এবং সিন্স কোনটা হবে? হ্যাঁ দেখো, ওকে 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 হ্যাঁ হ্যাঁ মাইনুল, বি ভার্ব প্লাস গোয়িং টু থাকলে ভার্ব প্রেজেন্ট ইনডিফিনিট বলা যেতে পারে, সমস্যা নেই। তবে ওইভাবে ওই নিয়মটা মাইনুল, ওইভাবে ওই নিয়মটা মনে রাখার তেমন একটা দরকার নেই। ওটা জাস্ট তুমি হচ্ছে ওটা স্পোকেন ইংলিশে কাজে লাগে, ঠিক আছে? সো নট লাইক দিস, ওইরকম নিয়ম থেকে তোমার ইউনিভার্সিটি পরীক্ষায় খুব একটা কোশ্চেন আসে না, আই থিঙ্ক। ওকে, দেখো এখন এখানে আমরা লিখবো ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। কি লিখবো? সিন্স মর্নিং। আবার একটু আগেই লিখছি এখানে যদি 2 আওয়ার্স ছিল, 2 ঘন্টা যাবত বৃষ্টি পড়ছে, তাহলে আমি কি দিয়েছি? ফর দিয়েছি। তাহলে সূক্ষ্ম পার্থক্যটা বুঝতেই পারছো যে ফরের পরে একদম সংখ্যা বা ডিজিট উল্লেখ করে একেবারে নির্দিষ্ট পয়েন্টে বলে দিচ্ছে 2 ঘন্টা থেকে বৃষ্টি হচ্ছে, তখন আমি নিব ফর, ঠিক আছে? আর যখন একটা নির্দিষ্ট পিরিয়ডকে বলে দিচ্ছে যে সকাল থেকে এক্স্যাক্টলি কখন থেকে হচ্ছে সেটা বলা নাই, মর্নিং থেকে একেবারে ডিউরেশনটা বলা আছে, ডিউরেশন বলা, অর্থাৎ হচ্ছে একটা পিরিয়ডিক টাইম থেকে বলা, তখন তুমি এটাকে ধরবা যে সিন্স। আর যখন একেবারে পয়েন্ট অফ ভিউ থেকে বলে দিবে যে 2 আওয়ার্স 3 আওয়ার্স, তখন তুমি ব্যবহার করবা ফর। এটা আসে, এইটা এডমিশন টেস্টের পরীক্ষা আসে। সো এটা মাথায় রাখিও, সিন্স এবং ফরের ব্যবহার। ওকে, বুঝতে পেরেছো? আমাকে একটু বলো। হ্যাঁ, শ্রাবন্তী সাহা, শেখ দিয়া, রাজু, হ্যাঁ ওকে, ফর প্লাস টাইম রাজু চন্দ্র বলেছে, থ্যাংক ইউ। আশা করি বুঝতে পেরেছো। হ্যাঁ ওকে, আমরা পরের প্রশ্নে চলে যাই। দেখো এবার আসছি পাস্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স। খেয়াল করে দেখো কি বলতে পারবো আমরা? পাস্ট ইনডিফিনিট টেন্স। সো সিম্পল ব্যাপার, যেটা একটু আগে ঘটে গেছে, যেটাতে আর ব্যাক করতে পারবো না। বাংলা ব্যাকরণের বইয়ে আছে প্রদীপ নিভে গেছে, প্রদীপ নিভে গেছে, এই জাস্ট কয়েক সেকেন্ডের আগের ঘটনা। নট লাইক, এটাকে পাস্ট ইনডিফিনিট। যেমন আমরা গঠন প্রণালী হচ্ছে সাবজেক্ট ভার্ব টু অবজেক্ট, সিম্পল ব্যাপার। সাবজেক্ট থাকবে, ভার্বের টু মানে ভার্বের দ্বিতীয় ফর্ম, যেটাকে পাস্ট ফর্ম বলি। সো ভার্বের পাস্ট ফর্ম প্লাস হচ্ছে অবজেক্ট। যেমন আমি কাজটি করেছিলাম, আই ডিড দ্য ওয়ার্ক। আমি বাজারে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু মার্কেট। সিম্পল, একই রকম স্ট্রাকচার, এটা পাস্ট ইনডিফিনিট। তারপরে আছে পাস্ট কন্টিনিউয়াস। তো কন্টিনিউয়াস দেখলেই আইএনজি থাকবে। সো পাস্ট কন্টিনিউয়াসে কি হইতে পারে? সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার, ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। সিম্পল ব্যাপার যে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার, ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার। একেবারে ভেরি সিম্পল একটা বিষয়। দেখো সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার, ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। যেমন আমি বইটি পড়তেছিলাম, আই ওয়াজ রিডিং দ্য বুক। মেয়েটি গান করছিল, দ্য গার্ল ওয়াজ সিঙ্গিং। ওকে, সিম্পল একটা বিষয়। জি স্যার, ক্লিয়ার? ওকে, বুঝতে পেরেছো? হ্যাঁ ওকে, তাহলে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তোমরা খুব ভালো রেসপন্স করছো, ভালো লাগছে। প্রথম দিন ক্লাস নিচ্ছে যে এটা আমার মনেই হচ্ছে না, মনে হচ্ছে যে অনেক দিন থেকে তোমাদের সাথে একটা সখ্যতা। ওকে, তাহলে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স কি শিখে গেলাম, একেবারে ইজি একটা ব্যাপার। এরপরে যাই নেক্সট। এরপর তোমাদের জন্য একটা কুইজ। দেখো ফিউ ডেজ এগো, কোনো সেন্টেন্সে যে এগো থাকলে, এগো, লং এগো, এরকম যদি থাকে, ঠিক আছে, লং এগো, তারপরে ওয়ান্স, এরপর হচ্ছে ওয়ান্স আপন এ টাইম, হ্যাঁ ওয়ান্স আপন আ টাইম। সো এইরকম যখন থাকে
তখন বলছে যে ফিউ ডেজ এগো শি ড্যাশ মি, সে আমাকে কল করেছিল বা নক করেছিল, এরকম আমরা বলি না, কিছুদিন আগে তার সাথে আমার কথা হয়েছিল। সো এই যে এরকম সেন্টেন্স গুলো আমরা বলি। সো বলো দেখি এখানে কি নক হবে, কল হবে, কলড হবে, নকড হবে? অ্যান্সার দুইটাই হতে পারে, ঠিক আছে। যে ফিউ ডেজ এগো শি নকড মি, সে আমাকে নক দিয়েছিল, শি কল্ড মি, তাও হইতে পারে, আমাকে ডেকেছিল, এটাও হইতে পারে। বলো, হ্যাঁ কল্ড হইতে পারে। ওকে ভাইয়া, ওকে ওকে ওকে, আচ্ছা ঠিক আছে। আমি যদি বলো আরো ডিপ, আরো আস্তে ধীরে যাবো ইনশাল্লাহ। হ্যাঁ, তাহলে আমাকে একটু বুঝতে পেরেছো ব্যাপারটা, যে ফিউ ডেজ এগো শি ড্যাশ মি, কল্ড মি অথবা নকড মি, দুটাই হতে পারে অ্যান্সার। আমার কি দরকার এখানে? ভার্ব টু দরকার, কারণ এটা সাবজেক্ট, ভার্ব টু প্লাস অবজেক্ট। ওকে, এই দুইটা জিনিস কেন হইলো? কারণ এই সেন্টেন্সে একটা সিম্পটম দেওয়া আছে, সিম্পটমটা হচ্ছে এগো। আর আমি জানি যে এগো থাকলে কি হবে, আমি বলছি এগো, লং এগো, ওয়ান্স আপন এ টাইম, ইয়েস্টারডে, প্রিভিয়াস ডে, এগুলো যখন থাকবে তখন সেটা কি হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। একেবারে ইজি একটা বিষয়, ভেরি ইজি। বুঝতে পেরেছো? আমাকে বলো, ক্লিয়ার ভাইয়া? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সানিয়া তালুকদার বলেছে স্যারের নাম কি? স্যারের নাম বলেছি একবার। হ্যাঁ, তারপরে দেখো আরেকটা, এরপরে হচ্ছে আরেকটা, দেখো কুইজ, এটা আরেকটা বলো। টু ফ্রেন্ডস, যে দুইজন বন্ধু থ্রো দ্য জঙ্গল, জঙ্গলের মাঝ দিয়ে যাচ্ছিল, ঠিক আছে। এই যে থ্রো শব্দটা খেয়াল করে দেখিও, তোমাদের পরীক্ষায় আসে। হোয়াট কাইন্ড অফ পার্টস অফ স্পিচ থ্রো ইজ? বলো দেখি কে বলতে পারবা? এই যে থ্রো শব্দটা কোন প্রকারের পার্টস অফ স্পিচ? কারা কমেন্টে বলতে পারে? দেখি একটু কমেন্ট করো তো, যে এই যে থ্রো শব্দটা রয়েছে এটা কোন প্রকারের পার্টস অফ স্পিচ? বলো, একটু কমেন্ট করো। হ্যাঁ হ্যাঁ, একটু বলা যেতে পারে। হ্যাঁ, হাফিজা সুলতানা উত্তর হয়েছে পাস্ট টেন্স, সিম্পল পাস্ট। ওকে, ভেরি গুড। মোহাম্মদ রাসেল, ওকে কলচ, ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ, তোমরা ভালো পারো। হ্যাঁ, আমিনা, নূরে নুসরাত, রাজু উত্তর দিয়েছো তোমরা। উপমা বলেছে ওয়ের পাসিং। তো আমাকে আরেকটা উত্তর দাও, যে এটা কোন পার্টস অফ স্পিচ? এটা কোন পার্টস অফ স্পিচ? কারা কারা পারবে এটা আমাকে একটু উত্তর দাও, যে এই শব্দটা কোন পার্টস অফ স্পিচ? আমাকে একটু অ্যান্সার দেওয়ার ট্রাই করো, যে এই শব্দটা হচ্ছে এই পার্টস অফ স্পিচ, আমাকে একটু বলো। হ্যাঁ, নো নট লাইক দিস, অনেকেই বলছে। মোহাম্মদ রাসেল বলছে কনজাংশন, তারপর তৌহিদুল ইসলাম ফাহাদ বলেছে কনজাংশন, এরপরে রবিউল ইসলাম বলেছে প্রিপোজিশন, রিফাত খান বলেছে এ, ঠিক আছে। তারপরে ভার্ব বলেছে মাইশা, অ্যাডভার্ব বলেছে আহমেদ তমাল। সো মনে রাখিও, থ্রো হচ্ছে একটা প্রিপোজিশন। এটা কি একটা প্রিপোজিশন? এইটা হচ্ছে কোনো কিছুর মধ্য দিয়ে যাওয়া, অর্জন করা, এরকম, অর্থাৎ এক কথায় কোনো কিছুর মধ্য দিয়ে কোনো কিছু হওয়া। যেমন আমি বললাম তুমি সফল হয়েছো, ইউ সাকসিড থ্রো হার্ডওয়ার্ক, কঠোর পরিশ্রমের মাধ্যমে। দুই বন্ধু জঙ্গলের মাছ দিয়ে যাচ্ছিল, থ্রো। তাহলে দেখো থ্রো, তাহলে টু ফ্রেন্ডস, এটা তো প্লুরাল সাবজেক্ট। এটা কি সাবজেক্ট? এগুলো কিন্তু খুবই বেসিক, প্রত্যেকটা কথার মধ্যে এক একটা বেসিক লুকিয়ে আছে। এখানে বলছে যে সাবজেক্ট প্লুরাল, টু ফ্রেন্ডস, তাই না? তাইলে এই জন্য এটা কি হয়েছে? ওয়ার পাসিং হয়েছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হয়েছে। এবং এখানে আরো একটা ওয়ার্ড শিখছি, থ্রো, এটা হচ্ছে একটা প্রিপোজিশন, ওকে, সিম্পল ব্যাপার। প্রত্যেকটা জিনিসে, প্রত্যেকটা শব্দে এক একটা করে গ্রামার ওয়ার্ড লুকায়িত থাকে। ওকে, আমরা এটা বুঝছি, আশা করি ক্লিয়ার। হ্যাঁ, প্রিপোজিশন অনেকেই পারছো। ওকে, থ্যাংক ইউ। এরপরে হচ্ছে দেখো পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট। সো আমরা প্রেজেন্ট পারফেক্টে কি পড়েছি? প্রেজেন্ট পারফেক্টে পড়েছি হ্যাভ হ্যাজ। তাহলে পাস্ট পারফেক্টে কি থাকবে? হ্যাড। সিম্পল ব্যাপার। তাহলে হ্যাভ হ্যাজ, এটা হচ্ছে হ্যাড প্লাস V3 প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস অবজেক্ট। যেমন আমি কাজটি করিয়াছিলাম, আই হ্যাড ডান দ্য ওয়ার্ক। আবার আমি বইটি পড়েছিলাম, আই হ্যাড রিড দ্য বুক। সিম্পল ব্যাপার। এখন এই যে পাস্ট ইনডিফিনিট আর পাস্ট পারফেক্ট, ভাইয়া এটা আমরা কিভাবে বুঝবো যে কোনটা পাস্ট ইনডিফিনিটে লিখতে হবে, কোনটা পাস্ট পারফেক্টে? সো মনে করো যে তুমি স্কুলে যাচ্ছিলে, যাওয়ার পথে তুমি ধরো যে স্কুলে, এখানে তোমার বাসা, এখান থেকে বের হয়েছো, ঠিক আছে, এটা হচ্ছে হোম, তোমার হোম, এইখানে এই পর্যন্ত গেছো। যাওয়ার পরে তুমি এখান থেকে কিছু ধরো যে আম পেড়ে খেয়েছো একটা গাছ থেকে, আম, এইটা করেছো। তারপরে আবার স্কুলে যাওয়ার জন্য এদিকে গেলা, এদিক থেকে এদিকে গেলা, এখানে গেলা, এখানে গিয়ে তোমার মামার সাথে দেখা হলো, মামা, ঠিক আছে, তোমার মামার সাথে দেখা হলো, এবং ফাইনালি এখানে তোমার স্কুল, এখানে তোমার দেখা হলো। সো খেয়াল করে দেখো, তুমি বাড়ি থেকে বের হওয়ার পর তোমার সাথে দুইটা ঘটনা ঘটেছে। একটা হচ্ছে আম পেড়ে খেয়েছো,
আর এটা হচ্ছে তোমার মামার সাথে দেখা হয়েছে। সো তুমি পরে স্কুলে গিয়েছো, সো এখন তুমি স্কুলে আছো, তুমি বর্তমান প্রেজেন্টে আছো। কয়টা ঘটনা ঘটেছে? দুইটা। একটা হচ্ছে তোমার এই যে দেখ একটু আগে তোমার চেয়ে, তার মানে এটা পাস্ট ইনডিফিনিট, এবং এটার চেয়েও আরো আগে ঘটেছে, তুমি আমপরে, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট। তাহলে এই যে অতীতের ঘটনাগুলোরও একটা ধারাবাহিকতা থাকে, ওইটা আমরা সিকুয়েন্স অফ টেন্সে গিয়ে বুঝবো। বাট এখন তোমাকে একটা কনসেপ্ট দিলাম যে এই যে ব্যাপারটা পাস্ট পারফেক্ট এবং পাস্ট ইনডিফিনিট। ওকে, আমাকে বলো বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেকেই প্রিপোজিশন অনেকেই হয়তো ভুলে গিয়েছিল যে এটা একটা প্রিপোজিশন, আবার মনে পড়েছে। সো ওকে, থ্যাংক ইউ। মনে করাই দেওয়ার জন্যই কিন্তু এই বেসিক ক্লাসটা, জাস্ট যে অনেকে ও শিট তোদের একটা প্রিপোজিশন ছিল, আই নিউ দিস, আমি এটা জানতাম, রিয়েলি সিলি মিস্টেক। আচ্ছা যাই হোক, ওটা নিয়ে কথা। তাহলে বুঝতে পেরেছো? আমাকে একটু বলো দেখি যে ভাইয়া বুঝতে পেরেছো কিনা এই যে যে কথাটা তোমাকে যে ব্যাপারটা বললাম। ওকে জি ভাই, ওকে ক্লিয়ার, ওকে থ্যাংক ইউ। তাহলে আমরা এখন চলে আসি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। কোন টেন্সে? পাস্ট পারফেক্ট। ওই যে কন্টিনিউয়াস আছে আমার মাথায় তো ঢুকে গেছে যে কন্টিনিউয়াস থাকলে স্যার বলছে একটা আইএনজি থাকবে, অবশ্যই থাকবে। তাহলে দেখো এখানে হবে সাবজেক্ট হ্যাড বিন, সাবজেক্ট প্লাস কি হবে? হ্যাড বিন। সিম্পল ব্যাপার যে সাবজেক্ট হ্যাড বিন, ভার্বের সাথে আইএনজি অবজেক্ট। যেমন এই যে আই হ্যাড বিন ডুইং দ্য ওয়ার্ক, আই হ্যাড বিন রিডিং দ্য বুক। ওকে, তাহলে এটা হবে হ্যাডের সাথে একটা বিন হবে। মাথায় মনে নিও, আমার সাউন্ডটা তোমার কানে যতবার বাজবে তোমার ব্রেইনে ততবার নক করবে এই ওয়ার্ডটা, এবং তত বেশি সাস্টেইনেবল হবে। অর্থাৎ তোমার মেমোরাইজিং কোয়ালিটি তত বেশি লং টার্ম থাকবে যতবার মাথায় হিট করবে। স্যার বলছে হ্যাড বিন, হ্যাড বিন। ওকে, তাহলে দেখো সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। মনে থাকে যেন। আবার এগুলো শর্ট করে আমি, এটা পিডিএফ তো তোমাদেরকে ভাইয়া দিয়ে দিবে, তো এই পিডিএফ এ শর্ট করে আবার এগুলো এক্সপ্লেইন করা আছে যে খুব দ্রুত কিভাবে মনে রাখা যায়। ওকে, এরপরে দেখো আমরা এই যে দেখো, তাহলে এটা গেল। এখন প্রেজেন্টও শেষ, পাস্টও শেষ, এখন আমরা ফিউচারে চলে আসি। ওকে, সো ফিউচার টেন্সটা পড়বো, তারপরে হচ্ছে আমরা প্র্যাকটিস করব, সিকোয়েন্স অফ টেন্স পড়বো, অ্যান্ড দেন আমাদের শেষ হবে। ওকে জি স্যার, ক্লিয়ার আশা করি। দেখো তাহলে এখন আমরা ফিউচারে চলে আসি। ওই যে একটা ছবি দিয়েছিলাম হ্যাপি ফ্যামিলি, সো ওই স্বপ্নটা তো আমাদের থাকে। দেখো স্ট্রাকচার, এই যে তোমরা এত লেখাপড়া করছো, হ্যাঁ এত কষ্ট করছো, এত ধৈর্যের পরীক্ষা দিচ্ছ, এত কিছু কেন? জাস্ট টু বি রিমেইন হ্যাপি, যে আমাদেরকে হ্যাপি থাকার জন্য, হ্যাপি থাকতে হবে। হ্যাপি কখন থাকবো আমরা কেউ জানি না, এটা হচ্ছে ফিউচারেই হবে কোনো একদিন। ঠিক আছে, কোনো একদিন, সবাই বলি ওই কোনো একদিনটাই হচ্ছে ফিউচার। ঠিক আছে, বাট ফিউচারের সবচেয়ে নিশ্চিত জিনিস হচ্ছে ডেথ, যেটাকে আমরা বিশ্বাস করেও করতে চাই না। নট লাইক দিস। ওকে, তাহলে দেখো ফিউচার ইনডিফিনিট টেন্স, সহজ ব্যাপার। ফিউচার বললে শেল উইল আসবে। কি আসবে? শেল আসবে অথবা উইল আসবে। যেমন আমি যদি তাকাই, সাবজেক্ট প্লাস শেল উইল, ভার্ব ওয়ান থাকবে, অবজেক্ট থাকবে। শেল উইল, ভার্ব ওয়ান, এখানে এই দুইটাকে আমরা কি বলা যেত? অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। তার মানে এখানে আরেকটা মেইন ভার্বও আছে। যেমন এখানে বলছে আই উইল গো টু ঢাকা, তাহলে এখানে সাবজেক্ট আছে, এই যে উইল অক্সিলারি ভার্ব আছে, এরপরে হচ্ছে গো একটা মেইন ভার্ব আছে, এটাকে আমরা প্রিন্সিপাল ভার্ব বলি। এবং মনে রাখতে হবে অক্সিলারি ভার্ব সব সময় মেইন ভার্বের আগে বসবে। কি বললাম কথাটা মাথায় রাখতে হবে, কিন্তু সেন্টেন্স লিখতে গিয়ে অনেক সময় কোথাও কোথাও সেন্টেন্স মেক করতে হয়। তো সেন্টেন্স মেক করতে গেলে রিটেন থাকে, জগন্নাথে রিটেন অ্যাড করছে, অবশ্যই এখানে আসে মেকিং সেন্টেন্স। তো সেইখানে তুমি যদি দেখো আই উইল গো টু ঢাকা, এই যে গো এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, তার পূর্বের ভার্বটা হচ্ছে মডেল ভার্ব, এবং মডেল ভার্বের মডেল ভার্বই তো অক্সিলারি ভার্ব। সো অক্সিলারি ভার্বের পরে কিন্তু মেইন ভার্ব বসবে, মাথায় রাখতে হবে এটা। এরপরে যেমন এখানে লিখছে আমি হেনাকে বিয়ে করব, চাচা হেনা কোথায়? এখানে এই ডায়লগ এখানে চলে আসছে। যাই হোক, আই উইল ম্যারিজ না, সরি, আই উইল ম্যারি হেনা, এখানে ভার্ব দিয়ে লিখতে হবে। ঠিক আছে, এই যে উইলের পরে ভার্ব দিতে হবে, আই উইল ম্যারি হেনা। ওকে, সিম্পল ব্যাপার, আশা করি বুঝতে পেরেছো। ফিউচার ইনডিফিনিট, আমি শুধু টেন্সটা বুঝাচ্ছি না, যে সেন্টেন্সটাও কিভাবে সঠিক করা যায়, অ্যাপ্রোপ্রিয়েট করা যায়, ওইটাও তো বুঝতে হবে, খালি টেন্স বুঝলে হবে না। ওকে, বুঝতে, হ্যাঁ ওকে জি স্যার। স্যার মেইন ভার্ব বাক্যে কিভাবে চিনবো? মেইন ভার্ব কিভাবে চিনবা? যেখানে দেখবা অক্সিলারি ভার্বের পরে যে ভার্বটা থাকবে ওইটাই মেইন ভার্ব। যেমন এখানে বলছে আই উইল গো, সো তুমি দেখছো যে ভাইয়া এখানে তো দুইটা ভার্ব, তার মানে এইটা হচ্ছে অক্সিলারি ভার্ব, এইটা হচ্ছে মেইন ভার্ব। ওকে, সেন্টেন্সের গঠনের মধ্যেই থাকবে। সেন্টেন্স হইলে অবশ্যই সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এইটা
সেন্টেন্সটা তাকাইলেই বুঝবা যে এটা হচ্ছে ভার্ব। ওকে, এরপরে যাই আমরা নেক্সট। হ্যাঁ, তারপরে আমরা দেখি এখন একটা কুইজ, এটা অ্যান্সার দাও। অনেক তো শিখলা, এখন দেখি কারা কারা বুঝছে। এটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, ট্রাই টু অ্যান্সার মি। ওকে, এখানে বসে নেক্সট ফ্রাইডে, ফ্রাইডেতে আমি কই যাব? আই ড্যাশ, আই কাম, আই উড কাম, কেম না উইল কাম, এটা বললে বুঝবো তোমরা পারছো। জি স্যার। ওকে, আমাকে একটু বলো। হ্যাঁ, এটা অনেক স্মুথ, আপনার বটি ক্লাস নিয়ে খুব অনেক মজা পাওয়া যাচ্ছে লিখে। বলো। ওকে, একটু বলো দেখি। আই ড্যাশ নেক্সট ফ্রাইডে, বলো। এই সবাই বুঝে গেছে যে সি নাম্বার। এই সি নাম্বার কে বলছে? খালিদ বিন ওয়ালিদ। খালিদ বিন ওয়ালিদ, এই সি নাম্বার কেন হবে? এটা কি সি নাম্বার হওয়ার কথা? এইটা হচ্ছে কাম, এটা হচ্ছে ভার্ব 1, তাই না? সি হচ্ছে ভার্ব 2, এটা হচ্ছে কেম, এটা হচ্ছে ভার্ব 2, আর আবার কাম, এটা হচ্ছে ভার্ব 3, তাই না? এটা হচ্ছে ভার্ব 3, কাম, এই দুইটা সেম। এইটা হচ্ছে ভার্ব 2। নেক্সট ফ্রাইডে, পরের শুক্রবারে, ফিউচার। তাহলে ফিউচার কি থাকবে? উইল থাকবে। তাহলে আই উইল কাম নেক্সট ফ্রাইডে, আই উইল কাম নেক্সট ফ্রাইডে। ওকে, হ্যাঁ হ্যাঁ, ওকে উইল কাম, ওকে উইল কাম, ঠিক আছে, সবাই পারছে। শাওন, তাসনিম, যারা ওকে, ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। তৌহিদুল ইসলাম, ভেরি গুড ভেরি গুড, সবাই পারতেছে, খুবই সুন্দর। তারপরে দেখি, এখন আমরা ফিউচার কন্টিনিউয়াস, একটু পার্থক্য আছে এখানে, দেখিও ফিউচার কন্টিনিউয়াস। তাকাও সবাই, মজার ব্যাপার হচ্ছে ফিউচার কন্টিনিউয়াসের শেলের সাথে বি থাকবে, উইলের সাথে বি থাকবে, এবং ভার্বের শেষে কি থাকবে? আইএনজি থাকবে। শুধু এইটুকুই মনে রাখতে হবে যে ভাইয়া ফিউচার কন্টিনিউয়াস টেন্সে শেল বি উইল বি হবে। কি হবে? শেল বি উইল বি, মনে রাখিও। যেমন সাবজেক্ট প্লাস শেল বি উইল বি, ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এই যে দেখো, আই শেল বি ডুইং দ্য ওয়ার্ক, ঠিক আছে? মনে রাখতে হবে আইএনজি সবসময় ভার্ব 1 এর সাথে আইএনজি হয়। আইএনজি শব্দটা সবসময় ভার্ব 1 এর সাথে যুক্ত হয়। কার সাথে যুক্ত হবে? ভার্ব 1 এর সাথে। আইএনজি শব্দটাই ভার্ব 1 এর সাথে যুক্ত হবে। কার সাথে যুক্ত হবে? ভার্ব 1 এর সাথে। যেমন আই শ্যাল বি ডুইং দ্য ওয়ার্ক, উই শ্যাল বি ওয়েটিং ফর ইউ। খুবই মানে মজার, জাস্ট তোমাকে রিমাইন্ড দিচ্ছি তোমার ব্রেনে, ঠিক আছে? রিমাইন্ড দেওয়া। হ্যাঁ হ্যাঁ, স্যার উড ক্যাম কি পাস্টে ব্যবহার? উড, এমডি মাহিল বলেছে যে উড ক্যাম। শোনো, উড হচ্ছে মডেল ভার্ব, এই মডেল ভার্বের পরে সবসময় ভার্ব 1 হয়, তাই উডের সাথে কাম হবে, কেম না। উডের সাথে কেম হবে না, এগুলো শিখাবো সামনে আমরা। হ্যাঁ, এই যে উড, এটা হচ্ছে একটা মডেল ভার্ব। সো উডের পরে, সকল মডেল ভার্বের পরে ভার্ব 1 বসে। কেম হচ্ছে ভার্ব 2। ওকে, হ্যাঁ হ্যাঁ, শেল কাম হলো না কেন? সাফওয়ান রাফিন, আই শেল বি ডুইং দ্য ওয়ার্ক, হ্যাঁ উই শেল বি ওয়েটিং ফর ইউ। শেল কাম কোথায় আছে দেখি? আমি তো একটু আগে বলছি এখানে উইল কাম দিছি, শেল কামও দিতে পারি। একটু আগেই বলছি, দেখো উইল সবার সাথেই বসে, উইল সবার সাথেই, সবার সাথেই। আর শেল, শেল শুধু আই এর সাথে অথবা উই এর সাথে, আই অথবা উই, বুঝতে পেরেছো? সো এখানে উইল দিলেও কোনো প্রবলেম নেই, কারণ উইলকে সবার সাথেই বসানো যায়। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমরা ফিউচার কন্টিনিউয়াস শিখলাম। এগুলো কিন্তু এই জিনিসগুলোই ভুল হয়, যেগুলো খুবই সহজ ওইখানেই ভুলটা হয়। অনেক সময় দেখবা কেউ চালাকি করে কাউকে হুট করে একটা সহজ প্রশ্ন দিয়ে বসে থাকে। ও বলে আমাকে এত সহজ প্রশ্ন আসছে, ধরছে, এটা তো সহজ। তখন এই যে একটা হেজিটেশন কাজ করে, এবং দিস হেজিটেশন, এই হেজিটেশনটার কারণেই ভুল হয়ে যায়। ওকে, হ্যাঁ, ওকে ওকে, শেল কাম হলো না কেন? হতে পারে। আশা করি সাফওয়ান বুঝতে পেরেছে। ওকে, আমরা ফিউচার শিখলাম, তাহলে ফিউচার কন্টিনিউয়াসে শেল বি উইল বি থাকবে। ওকে, এখন আমরা শিখবো ফিউচার পারফেক্ট টেন্স। কি শিখবো? ফিউচার পারফেক্ট। এরপরে গুরুত্বপূর্ণ টপিক আছে সিকোয়েন্স অফ টেন্সের, মাত্র 3টা নিয়ম শিখবো, যেই 3টা নিয়মই মোস্ট ইম্পর্টেন্ট। বাকিগুলো তোমরা বলে দিব কোথায় কোথায় আছে। ওকে, বাকিগুলো তোমরা পরের টপিক গুলোতে পড়বো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। দেখো দেখো, আমরা এখন ফিউচার পারফেক্টে কি হবে তাহলে? সাবজেক্ট প্লাস শেল উইলের সাথে হ্যাভ, অর্থাৎ সাবজেক্ট প্লাস এই যে শেল হ্যাভ অথবা উইল হ্যাভ, ঠিক আছে? সাবজেক্ট প্লাস শেল হ্যাভ অথবা উইল হ্যাভ প্লাস হচ্ছে V3। সিম্পল ব্যাপার, শেল হ্যাভ থাকবে অথবা উইল হ্যাভ থাকবে, এর সাথে হবে V3। একদম সহজ ব্যাপার। যেমন আই শেল হ্যাভ ডান, শেল হ্যাভ এর পরে কি আছে? V3। হি উইল হ্যাভ রিড, আমি তো একটু আগে বলেছি রিড এর ভার্ব 1 এটা, ভার্ব 2 এটা, ভার্ব 3 এটা। সো এটা সিম্পল, সবাই পারি।
হি উইল হ্যাভ রিড দ্য বুক। ওকে, বুঝতে পেরেছো? আমাকে একটু কমেন্ট করো। জি ভাইয়া বুঝতে পেরেছি। ভাইয়া উই এর সাথে হ্যাঁ অবশ্যই বুঝতে পারো। তাসনিম আক্তার, হি ইজ থিঙ্কিং, এটা কোন টেন্স? এটা কি আদৌ কি সঠিক ছাড়? দেখো দুইটা প্রশ্ন আসছে। একজন বলছে উই এর সাথে কি, অবশ্যই উই উইল হতে পারে, উই এর সাথে উইল বসে। এটা প্রশ্ন করেছে তাসনিম আক্তার, আশা করি বুঝতে পেরেছো। আরেকজন প্রশ্ন করেছে স্যার হি ইজ থিঙ্কিং, এটা হচ্ছে একটা কি বলা যেতে পারে, নন ফাই, হি ইজ থিঙ্কিং। এটা কি কোনো বাক্য বা আদৌ হতে পারে? হ্যাঁ, এটা একটা সেন্টেন্স। তবে এটাকে বলে কি, বাংলায় পড়েছো সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়া। বুঝো, সমাপিকা এবং অসমাপিকা, মানে যেই সেন্টেন্সের একটা অবজেক্ট থাকে সেটা হচ্ছে সমাপিকা, যেটার কোনো অবজেক্ট নেই ওটা হচ্ছে অসমাপিকা। তুমি লিখছো সাবজেক্ট দিয়েছো, অক্সিলারি ভার্ব দিয়েছো, মেইন ভার্ব দিয়েছো, তাহলে একটা অবজেক্ট দিতে হবে। হি ইজ থিঙ্কিং অ্যাবাউট সামথিং, সে কোনো কিছু বিষয়, তাহলে তুমি একটা অবজেক্ট দিলে তোমার এটা সেন্টেন্স হয়ে যাবে। বুঝতে পেরেছো? কে প্রশ্ন করেছো আমাকে বলো। হ্যাঁ জি ভাইয়া পারছি। ওকে ওকে, সবাই একদম মন খুলে প্রশ্ন করবা। অনেকগুলো প্রশ্ন করেছো, খুব ভালো লাগে উত্তর দিতে, তবে ভুল হতে পারে, রিমেম্বার। হ্যাঁ আমিও স্টুডেন্ট, তো তোমাদের মতোই আমি ঢাকা ইউনিভার্সিটিতে 4th বর্ষের শিক্ষার্থী। সো আই মে মেক মিস্টেক, দিস ভেরি সিম্পল। এটা খুবই সহজ যে আমার ভুল হতে পারে। সো ডোন্ট টেক ইট সিরিয়াসলি, কোনো ভুল হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এটা আশা করি বুঝতে পেরেছি যে আই উইল হ্যাভ রিডের ভার্ব ওয়ান এটা, তাহলে ফিউচার পারফেক্ট, সাবজেক্ট প্লাস শেল হ্যাভ উইল হ্যাভ V3 অবজেক্ট, ঠিক আছে? সাবজেক্ট প্লাস শেল হ্যাভ উইল হ্যাভ V3 অবজেক্ট, মাথায় রাখিও, ঠিক আছে? এটা আমরা শিখলাম ফিউচার পারফেক্ট। ওকে জি ভাইয়া বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ ওকে, তারপরে যদি দেখি, দেখো এরপরে হচ্ছে, দেখো তাহলে একটা কুইজ, আমাকে একটু অ্যান্সার করো। আই আই ড্যাশ কাম বাই 4, ঠিক আছে? আই ড্যাশ কাম বাই 4, ঠিক আছে? আই উইল হ্যাভ কাম। একটা জিনিস মনে রাখবা, বাই দিস টাইম কোন সেন্টেন্সে এই যে বাই দিস টাইম থাকলে, বাই দিস টাইম মানে এই সময়ের মধ্যে থাকলে এটা ফিউচার পারফেক্ট হবে। ফিউচার পারফেক্ট বলছে যে ফিউচার পারফেক্ট, যে আই কাম বাই 4 PM, আমি 4টার মধ্যে আসবো, ঠিক আছে? আই উইল হ্যাভ কাম বা আই উইল কামও দিতে পারো, তবে এটা একটা রুলসই আছে যে বাই দিস টাইমের পরে ফিউচার পারফেক্ট, যেহেতু তোমাকে ফিউচার পারফেক্ট পড়াইছি তাহলে এটা ফিউচার পারফেক্ট। ওকে, আমরা এখন এটাতে যাই, লাস্ট শেষ, আমরা একদম চলে আসছি, অনেকক্ষণ ধৈর্য নিয়ে ক্লাস করছো। সো আমরা আরেকটু সামনের দিকে আগাই। হ্যাঁ ওকে জি স্যার, বুঝতে পেরেছি। তাহলে আমরা একদম লাস্ট টেন্স, এরপর হচ্ছে কি বলবো আমরা, সিকোয়েন্স অফ টেন্স, ওটা আমরা পড়বো। সিকোয়েন্স মানে তো বুঝো ধারাবাহিকতা, ঠিক আছে? আমি ওইটা একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে, ওইটা মিস করা যাবে না। ওকে, জাস্ট একটু খালি মনোযোগ দিবা, আজকের পরে বইয়ে গিয়ে প্র্যাকটিস করবা, দেখবা পারতেছ, সিম্পল। এখন দেখো এই যে ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট, তাহলে ফিউচার পারফেক্ট শেল হ্যাভ বিন উইল হ্যাভ বিন, মানে শেলের সাথেও হ্যাভ বিন উইল হ্যাভ বিন, এখানে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এটা এখানে ভুল হয়েছে, এখানে ভার্ব প্লাস আইএনজি হবে, ঠিক আছে? ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, যে সাবজেক্ট প্লাস শেল হ্যাভ বিন উইল হ্যাভ বিন, ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এর গঠন সাবজেক্ট প্লাস শেল হ্যাভ বিন উইল হ্যাভ বিন, ভার্বের সাথে আইএনজি অবজেক্ট। আবারও বলছি, সাবজেক্ট প্লাস শেল হ্যাভ বিন উইল হ্যাভ বিন, ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। ওকে, আমরা এখন তাকাই, দেখো এখন আমরা একটু তাকাই, দেখো হ্যাঁ, তাইলে এই যে আই শেল হ্যাভ বিন রিডিং ফর 2 hours, হি উইল হ্যাভ বিন ডুইং সামস বিফোর হি গো টু স্কুল দিতে পারো, ঠিক আছে? এরকম কিছু দিতে পারো। ওকে হ্যাঁ, আমাকে বলো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, বুঝতে পেরেছো? একটু আমাকে বলো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। হ্যাঁ ওকে, ফিউচার পারফেক্ট কন্টিনিউ। ওকে, তারপরে যাই আমরা এখন, এটা টেন্স মনে রাখার সহজ একটা টেবিল, একটা ইজি একটা টেবিল দেওয়া। যেমন প্রেজেন্ট টেন্স, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, এই যে প্রেজেন্ট ইনডিফিনিট, সাবজেক্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট কন্টিনিউয়াসে এম ইস আর ভার্বের সাথে আইএনজি থাকবে, প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ হ্যাজ V3 থাকবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে হ্যাভ বিন হ্যাজ বিন ভার্বের সাথে আইএনজি, সিন্স ফর টাইম। এটা হচ্ছে সহজভাবে মনে রাখার, আমরা এতক্ষণ যা পড়লাম। ওকে হ্যাঁ, ক্লিয়ার স্যার, ক্লিয়ার। ওকে হ্যাঁ ওকে ওকে, তাহলে আশা করি এটা বুঝতে পেরেছো। তাহলে আমরা দেখলাম এটা একেবারে মানে ইজি ফর্ম, এই যে এতক্ষণ তোমাকে আমি ডিসক্রাইব করলাম সেটার একটা ইজিয়েস্ট ফর্ম,
সংক্ষেপে তুমি মনে রাখতে পারবা, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট হইলে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট কন্টিনিউয়াস হইলে এম ইজ আর থাকবে, ভার্বের সাথে আইএনজি থাকবে, প্রেজেন্ট পারফেক্ট হইলে হ্যাভ এস থাকবে, V3 থাকবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হইলে হ্যাভ বিন হ্যাজ বিন থাকবে, ভার্বের সাথে আইএনজি প্লাস ওই যে তোমাকে বুঝাইলাম সিন্স এবং ফরের যে ব্যবহারটা বুঝাইলাম ওটা থাকবে, জাস্ট সিম্পল একটা ইস্যু। ওকে, তাহলে এই যে হ্যাভ বিন হ্যাজ বিন ভার্বের সাথে আইএনজি সিন্স ফর, একেবারে ভেরি ইজি, ডান। এরপরে পাস্টের ক্ষেত্রেও সেম, এই যে পাস্ট ইনডিফিনিটে থাকবে সাবজেক্ট V2 এক্সটেনশন বা অবজেক্ট বলি আমরা যেটাকে, তারপরে হচ্ছে পাস্ট কন্টিনিউয়াসে থাকবে ওয়াজ ওয়্যার ভার্বের সাথে আইএনজি, পাস্ট পারফেক্টে থাকবে হ্যাড প্লাস V3, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে হ্যাড বিন ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন অথবা অবজেক্ট। ওকে, সহজ একটা ফর্মুলা। তারপরে দেখো ফিউচারের ক্ষেত্রেও সেম, এই যে ফিউচার ইনডিফিনিটে থাকবে কি থাকবে ভাইয়া, এই যে দেখো শেল উইল ভার্ব 1, ফিউচার কন্টিনিউয়াসে কি থাকবে শেল বি উইল বি, এইটা শুধু একটু ডিফারেন্ট, মনে রাখতে হবে যে সে একটা বি দিতে হবে, অনেকে আবার বি দিতে আমরা ভুলে যাই। এরপরে শেল হ্যাভ উইল হ্যাভ V3, শেল হ্যাভ বিন উইল হ্যাভ বিন, সেম কিন্তু স্ট্রাকচার গুলো এটা শর্ট করে দেওয়া আছে যেন তুমি মানে চট করে ধরে ফেলতে পারো, ঠিক আছে, এরকম আপার মতো চট করে ঢুকে যেতে পারো। ওকে, এরপরে হচ্ছে দেখো প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচার, সাবজেক্ট ভার্ব 1, পাস্ট ইনডিফিনিট হচ্ছে সাবজেক্ট ভার্ব 2, আর ফিউচার ইনডিফিনিট সাবজেক্ট শেল উইল ভার্ব 1। সহজ, একেবারে ইজি করে মনে রাখা যায়, সাবজেক্ট ভার্ব 1, সাবজেক্ট ভার্ব 2, সাবজেক্ট শেল উইল ভার্ব 1, জাস্ট ইজি একটা বিষয়। হ্যাঁ 12টা টেন্সের স্ট্রাকচার মুখস্থ, ভেরি গুড, মুখস্থ থাকতেই তো চাই। আবার কন্টিনিউয়াসে দেখো এমিসার এর সাথে আইএনজি, ওয়াজ ওয়্যার এর সাথে আইএনজি, শেল বি উইল বির সাথে আইএনজি, সিম্পল। এরপরে এই যে প্রেজেন্ট পারফেক্টটা দেখো, প্রেজেন্ট পারফেক্ট হ্যাভ হ্যাজ এর সাথে V3, হেড এর সাথে V3, শেল হ্যাভ উইল হ্যাভ এর সাথে V3, প্রেজেন্ট পারফেক্ট। এরপরে যেটা আছে এটা অলরেডি পড়াইছি, এবার আসছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, হ্যাভ বিন এর সাথে, এটা হচ্ছে হেড বিন এর সাথে, হ্যাঁ, আর এটা হচ্ছে শেল হ্যাভ বিন উইল হ্যাভ বিন এর সাথে। ওকে, এরপরে আমরা যাই, দেখো স্পেশাল শর্ট টিপস হচ্ছে কন্টিনিউয়াস মানেই আইএনজি, আর হচ্ছে পারফেক্ট মানেই হচ্ছে পাস্ট পার্টিসিপল V3, দুইটা জিনিস মনে রাখতে হবে, ঠিক আছে, হ্যাঁ। ওকে, দুইটা জিনিস মনে রাখতে হবে, একটা হচ্ছে কন্টিনিউয়াস মানেই ভার্বের সাথে কি থাকবে আইএনজি থাকবে, পারফেক্ট মানেই V3 থাকবে, কি থাকবে V3। ওকে, মাথায় রাখতে হবে কিন্তু। এখন আমরা যেটাতে যাব সেটা হচ্ছে সিকোয়েন্স অফ টেন্স, এখান থেকে প্রশ্ন আসবে। ওকে, ডান। হ্যাঁ, এখন আমাকে একটু শুধু বলো যে ভাইয়া এই টপিকগুলো ক্লিয়ার হয়েছে কিনা, যে অল ক্লিয়ার টেন্স। এখন আমরা চলে যাব সিকোয়েন্স অফ টেন্স। এই যে সিকোয়েন্স অফ টেন্স, অনেকের মাথার মধ্যে প্রশ্ন যে এটা আবার কি, যে হোয়াট ইজ সিকোয়েন্স অফ টেন্স। সো সিকোয়েন্স অফ টেন্স বুঝতে গেলে একটা জিনিস বুঝতে হবে, অনেক বড় সেন্টেন্স বুঝতে হবে। সহজ কথাই বলি, সেন্টেন্সের দুইটা পার্ট থাকবে, কয়টা পার্ট, দুইটা পার্ট, অর্থাৎ একটা পার্টে একটা টেন্স থাকবে, আরেকটা পার্টে আরেকটা টেন্স, এখানে একটা থাকবে, হ্যাঁ, এখানে আরেকটা থাকবে, দুইটা পার্ট, এটা একটা। সো এইটা কি হইলে আমি এটা কি করব, এটা হচ্ছে ব্যাপার। এগুলোকে কমপ্লেক্স সেন্টেন্স বলে, জটিল বাক্য বাংলা ব্যাকরণের ভাষায়। তাহলে এই যে দেখো 1-2 নাম্বার পার্ট, তো সিকোয়েন্স অফ টেন্স জিনিসটা কি আমাকে বুঝতে হবে না। ওকে, আমরা এটা একটু বুঝি, ঠিক আছে, হ্যাঁ, জি ক্লিয়ার, ওকে, অল ক্লিয়ার। তাহলে আমরা এটা বুঝি, দেখো এই যে এখন আমি যদি তোমারে প্রিন্সিপাল ক্লজ উমুক টুমুক বুঝাই, তুমি অনেক কিছু বুঝবা না, আমি সহজ কথাই বলি, একেবারে ইজি সেন্টেন্সে বলি, যে দুইটা বাক্য দেখো, আমরা সেন্টেন্সকে ক্লজ বলতে পারি, সেন্টেন্সকে একটা ফুল অফ সেন্টেন্সকে একটা ক্লজ বলা যেতে পারে, ক্লজ। একটা সেন্টেন্সের দুইটা ক্লজ, এই যে একটা ক্লজ, মাঝখানে এই যে দ্যাট দ্বারা হি ইজ হাংরি, খেয়াল করে দেখো, রফিক সেজ দ্যাট হি ইজ হাংরি, এটা একটা পার্ট, এইটা আরেকটা পার্ট, এই যে মাঝখানে একটা দ্যাট আছে না, একটা দ্যাট দিয়ে যুক্ত, এটাকে বলে ক্লজ মার্কার। কি বলে এটাকে? ক্লজ মার্কার। এখানে রফিক সেজ এটা একটা ক্লজ, হি ইজ হাংরি এটা একটা ক্লজ, দুইটা ক্লজের মাঝখানে এটা একটা দ্যাট ঢুকছে, এটাকে বলি ক্লজ মার্কার। এটা দিয়ে বুঝবো, এটা আমাকে বুঝাবে বাক্যটা কি হবে, এখানে টেন্স কি হবে, এখানে টেন্স কি হবে। তার মানে সিকোয়েন্স অফ টেন্সে দুইটা সেন্টেন্স থাকবে, যেমন রহিমা সেজ দ্যাট
শি উইল বি হ্যাপি। এই যে দ্যাট দ্বারা দুইটা ক্লজের মাঝখানে, তাহলে একটাকে প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ বলে। বাকি কয়টা ক্লজ থাকবে? দুইটা। একটা প্রিন্সিপাল ক্লজ প্রথমটা, ঠিক আছে, এইটার উপর ডিপেন্ড করে পরেরটা বসবে, যে সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ মানে আমি মন্ত্রী, আমার উপর ডিপেন্ড করবে পরে কে আসবে, আমার পিছনের পদটা কে পাবে। তার মানে একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, একজন প্রিন্সিপাল একজন সহকারী প্রিন্সিপাল, সহজ কথায়, ঠিক আছে, একজন হচ্ছে প্রিন্সিপাল একজন সহকারী প্রিন্সিপাল, মানে সাবঅর্ডিনেট ক্লজ। তো প্রিন্সিপাল বলবে যে পরের বাক্যটা কোন টেন্সে হবে, এইটা এইটা আমাকে বুঝতে হবে। এইটাকেই বলে সিকোয়েন্স অফ টেন্স। আমি বুঝাইতে পারছি কথাটা? আমাকে একটু বলো। হ্যাঁ 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 হ্যাঁ, আমাকে একটু শুধু বলো, তৌহিদুল, ফাহাদ, তারপরে যারা আছো তারা সবাই একটু প্লিজ বলো যে ভাইয়া হ্যাঁ বুঝাইতে পারছেন, যে এটা হচ্ছে সিকোয়েন্স অফ টেন্সের নিয়ম। তো আমরা সেই সকল নিয়মকে সিকোয়েন্স অফ টেন্স বলে। এখন যেই নিয়ম অনুযায়ী প্রিন্সিপাল স্যার সহকারী প্রিন্সিপাল স্যারকে নিয়োগ দিবে, ওইটাকেই বলে সিকোয়েন্স অফ টেন্স, মানে যেই টেন্স অনুযায়ী পরেরটা বসবে, এটা হলো সিকোয়েন্স অফ টেন্সের নিয়ম। ওকে, হ্যাঁ জি ভাইয়া বুঝতে পেরেছি, ক্লিয়ার, ওকে থ্যাংক ইউ। আরেকবার, অপর্ণা কর্মকার, অপর্ণা কর্মকার তুমি প্রিন্সিপাল, একটা একটা সেন্টেন্সে তুমি প্রিন্সিপাল বা তুমি কলেজের প্রিন্সিপাল, অপর্ণা তোমার একজন সহকারী নিয়োগ দিবা। এখন কিছু নিয়ম মেনে তোমাকে নিয়োগ দিতে হবে, তুমি কোন নিয়মগুলো মানবা, ওই নিয়মগুলোকে বলে সিকোয়েন্স অফ টেন্সের নিয়ম। ঠিক একইভাবে সেন্টেন্সে একটা প্রিন্সিপাল ক্লজ, দুইটা ক্লজ থাকবে। প্রথম ক্লজটাকে বলবে প্রিন্সিপাল ক্লজ। এই প্রিন্সিপাল ক্লজই বলে দিবে যে আমি কোন নিয়মে আমার পরেরটাকে বসাবো, কোন টেন্সে বসাবো, ওইটাকেই বলে সাবঅর্ডিনেট ক্লজ, যেটা বসাবো। সো এই যে নিয়মগুলো, এগুলোকেই বলে সিকোয়েন্স অফ টেন্সের নিয়ম। বুঝাইতে পারছি কিনা আমাকে? হ্যাঁ জি, অপর্ণা বুঝতে পেরেছে। এখন আমরা রুল 1 এক নাম্বার নিয়মটা শিখি। মনোযোগ দাও, অ্যাটেনশন প্লিজ, গভীর মনোযোগ দিয়ে শোনো। এক নাম্বার নিয়মে বলছে, দেখো, প্রিন্সিপাল ক্লজের ভার্বটি যদি প্রেজেন্ট টেন্স হয়, মানে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, ধরে নাও, হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্ট বা ফিউচার টেন্সে হয়, এবং সাবঅর্ডিনেট ক্লজটি যদি দ্যাট দ্বারা শুরু হয়, তবে সাবঅর্ডিনেট ক্লজে ভার্বের টেন্সের প্রয়োজন অনুসারে যে কোনো টেন্স লেখা যায়। তার মানে হি ইজ সেইং, এই যে দেখো এটা কোন টেন্স, শোনো, এইটা যদি প্রেজেন্ট অথবা ফিউচার হয়, নিয়ম, এক নাম্বার নিয়ম, এই যে প্রিন্সিপাল ক্লোজ প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্স হলে, প্রেজেন্ট ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, প্রেজেন্ট, চারটার যে কোনো একটা, অথবা ফিউচার, অথবা অথবা বলছে প্রেজেন্ট, বলছে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স বা ফিউচার টেন্সে হয়, ফিউচার টেন্সে হয়, তাহলে সাবঅর্ডিনেট ক্লোজটি যে কোনো টেন্স দিয়ে তুমি লিখতে পারো, যে কোনো টেন্সে তুমি লিখতে পারো। যেমন হি ইজ সেইং, এই যে দ্যাট হি ইজ অল রাইট, তাহলে আমি এটাও প্রেজেন্টে লিখেছি, এটাও প্রেজেন্টে লিখেছি। আমি এটাও বলতে পারি হি ইজ সেইং দ্যাট হি ওয়াজ অল রাইট, ওইটাও বলতে পারি হি ইজ সেইং দ্যাট হি উইল বি অল রাইট, সে বলছে যে সে ঠিক থাকবে। তার মানে এইটা প্রেজেন্ট অথবা ফিউচার হইলে পরের বাক্যটা আমি যে কোনো টেন্সে লিখতে পারবো, যে কোনো টেন্সে লিখতে পারবো। বুঝাইতে পারছি? একটু বলো। হ্যাঁ হ্যাঁ স্যার, প্রিপোজিশনের সাথে ভার্বের, প্রিপোজিশনের কি লিখছে, পারসেপশনে ভার্বের সাথে আইএনজি যোগ হয় না অটোমেটিক্যালি, জি এটা প্লিজ স্যার। ওকে ওকে মাইনুল, এখন এটা একটু বুঝি আমরা। দেখো, হি ইজ সেইং দ্যাট হি ইজ অল রাইট, এটা একটু বলো, বলো বলো। হ্যাঁ হ্যাঁ একটু বলো, আমাকে বুঝতে পেরেছো কিনা। তার মানে একই রকম টেন্সে হবে, তুমি এইটা যে কোনো টেন্স বসাইতে পারো, এনি কাইন্ড অফ টেন্স তুমি এটা বসাইতে পারো। ওকে 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 হ্যাঁ। তারপরে দেখো এখানে একটা কুইজ আছে, দেখো এই যে এখানে ইউ উইল নো, এটা ফিউচার, এটা কি ফিউচারে আছে। ওয়ান ডে দ্যাট, ডিসঅনেস্টি মানে অসততা, এখন তুমি এটা কি নিবা, এখানে অসততা ডিস্ট্রাকশন, ডিস্ট্রাকশন মানে ধ্বংস, অসততা ধ্বংস বয়ে আনে। তাহলে এখন কি হতে পারে একটু বলো দেখি, কারা কারা বলতে পারো একটু বলো। হ্যাঁ একটু বলো বলো। জি আলহামদুলিল্লাহ, নিশাত আখি বুঝতে পেরেছে, ওকে জি ভাইয়া সবাই বুঝতে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমাকে একটু পরের নিয়মটা বলো, হ্যাঁ এটার অ্যান্সার বলো, কুইজ, কুইজটার অ্যান্সার দাও সবাই। একটু কুইজটার অ্যান্সার দাও, ঠিক আছে, হ্যাঁ, যে উই উইল নো, একটু বলো দেখি এই অ্যান্সারটা কি হতে পারে। এই যে বলছে
ইউ উইল নো ওয়ান ডে দ্যাট ডিসঅনেস্টি ড্যাশ ডিস্ট্রাকশন। ডিসঅনেস্টি এখানে কি বাই হবে, ব্রট হবে। বাই মানে কি না, ব্রট মানে হচ্ছে নিয়ে আসা, অথবা ব্রিংস হবে, টেক হবে, কোনটা হবে একটু বলো। এখানে কিন্তু ফিউচার আছে, তুমি এখানে প্রেজেন্টে দিয়ে দাও। ডিসঅনেস্টি ব্রিংস ডিস্ট্রাকশন, যে অসততা ধ্বংস বয়ে আনে, এটা কিন্তু একটা চিরন্তন সত্য। যখনই চিরন্তন সত্য হবে তখন কিন্তু তোমার মাথায় রাখতে হবে যে সেটা কিন্তু ভার্ব ওয়ান প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে এটা ব্রিংস দিয়ে দিতে পারো, যে দ্যাট ডিসঅনেস্টি ব্রিংস ডিস্ট্রাকশন। হ্যাঁ, সি নাম্বার সবাই বলছে, ভেরি গুড ভেরি গুড, ওকে সবাই পারছে। এরপরে দেখো রুলস টু, রুলস টু, ঠিক আছে, 2 নাম্বার রুলসটা দেখো। রুলস টু তে মনোযোগ দিয়ে শোনো। প্রিন্সিপাল ক্লোজে বলছে ভার্বের টেন্সটি যদি পাস্ট টেন্স হয় তবে সাবঅর্ডিনেট ক্লোজটি দ্যাট দ্বারা শুরু হয়, তবে সাবঅর্ডিনেট ক্লোজে পাস্ট টেন্সই হবে। তার মানে এখানে দ্যাট থাকলে এটার পূর্বের ভার্বটা যদি ভার্ব টু হয় তাহলে পরেরটাও ভার্ব টু, মানে পাস্ট ইনডিফিনিটে হবে। তার মানে এই দ্যাট যুক্ত ক্লোজের প্রথম পাঁচটা যদি পাস্ট ইনডিফিনিট হয় পরেরটাও পাস্ট ইনডিফিনিট হবে। 2 নাম্বার নিয়ম, যে হি টোল্ড মি, এই যে টোল্ড, টেলের ভার্ব টু, টেল এটা হচ্ছে ভার্ব ওয়ান, এটার ভার্ব টু হচ্ছে টোল্ড। তার মানে কি, এটা ভার্ব টু অর্থাৎ এটা পাস্টে রয়েছে। তার মানে দ্যাট এর প্রথম অংশ অর্থাৎ প্রিন্সিপাল ক্লোজটি যদি পাস্ট টেন্সে হয় তাহলে পরের যে ক্লোজটি রয়েছে সেটিও কি হবে, পাস্ট টেন্সে হবে। মানে দ্যাট এর উভয় পাশে একই রকম টেন্সে অ্যান্সার লিখতে হবে। একেবারে মজা, এটা তো পানি একদম সহজ। ওকে হ্যাঁ বলো তাহলে। যেমন এই যে দেখো হি আস্কড, এটা ভার্ব টু তে আছে মি, ঠিক আছে। ইফ আই স্পোক, এই যে এখানে ভার্ব টু আছে, এখানে ভার্ব টু আছে, দ্যাট থাকতে পারে, ইফও থাকতে পারে। এগুলো ক্লজ মার্কার, এগুলো হচ্ছে ক্লজ মার্কার। বুঝতে পেরেছো? আমাকে এটা বলো। হ্যাঁ ফাহাদ বুঝতে পেরেছে, ওকে সবাই বুঝতে পেরেছে। মমিতা আগের উত্তর দিয়েছে, এটার উত্তরটা যে ওই পাশে একই টেন্স হবে। যেমন আমরা এখন এটার একটা এক্সাম্পল দেখি। এরপরে নোট বলছে কিন্তু, কিন্তু ওই যে বলছিলাম, কি বলছিলাম, যে দ্যাট যুক্ত পাস্ট হইলেও যখন চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য, অভ্যাসগত সত্য বুঝাবে তখন ওটা প্রেজেন্টই থেকে যাবে। যেমন ওই যে অনেস্টি ইজ দ্য বেস্ট, এরকম যদি থাকে, আমি বললাম হি সেইড দ্যাট, সে বলেছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, ওয়াজ দা লেখা যাবে না, কারণ এটা তো একটা চিরন্তন সত্য। ওকে হ্যাঁ জি স্যার, ওকে ওকে, দ্যাট এর উভয় পাশে পাস্ট। হ্যাঁ ওকে থ্যাংক ইউ। তাহলে এটা বলো দেখি, দে ওয়ান্টেড টু নো হোয়ার, হোয়ার বলো, তারা জানতে চেয়েছিল, ওয়ান্টেড টু নো, এইখানে ক্লজ মার্কার হচ্ছে হোয়ার, এটা একটা ক্লজ, এটা ভার্ব টু তে আছে। দে ওয়ান্টেড টু নো হোয়ার, বলো হোয়ার। হ্যাঁ এখানে আই আছে একটা, ঠিক আছে, এখানে একটা আই, হোয়ার আই, বলো এখন কি হবে। এই যে হোয়ার, এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন। ওকে আমরা এগুলো পড়বো, রিলেটিভ প্রোনাউন মানে এটা দুইটা বাক্যকে একসাথে জয়েন করেছে, এটাকে ক্লজ মার্কার হিসেবে ব্যবহৃত হয়েছে। ওকে হ্যাঁ হ্যাঁ, তাহলে দেখো দে ওয়ান্টেড টু নো হোয়ার, হোয়ার বলো অ্যান্সারটা বলো। হ্যাঁ 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 বলো। ওকে হোয়ার আই ওয়াজ গোয়িং, সবাই বলতেছে ভেরি গুড। হোয়ার এটা পাস্টে লিখতে হবে, এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না, এটা, কারণ এইখানে ভার্ব টু আছে, এখানে ভার্ব টু আছে। ওকে এরপরে আমরা যাই নেক্সট আরেকটা রুলস থ্রি। রুল থ্রিতে বলছে দেখো, দুটি ভবিষ্যৎ ঘটনা বর্ণনা করার জন্য, ভবিষ্যতের দুইটা ঘটনা, দুটাই ভবিষ্যতে ঘটবে, ঠিক আছে। বিএনপি ক্ষমতায় আসবে আর তারেক রহমান প্রধানমন্ত্রী হবে, কথার কথা, সাপোজ হোক বা না হোক, দুইটাই ফিউচারে, এখন তো না। এইরকম দুইটা ঘটনাই যখন ফিউচারে ঘটবে, হ্যাঁ বর্ণনা করার জন্য ফিউচারের দুইটা ঘটনা, প্রিন্সিপাল ক্লোজের ভার্বটি যদি ফিউচার টেন্সে হয় এবং সাবঅর্ডিনেট ক্লজটি হোয়েন, আনটিল, বিফোর, আফটার, এগুলো হচ্ছে ক্লজ মার্কার, ক্লজ মার্কার দ্বারা শুরু হয়, তবে সাবঅর্ডিনেট ক্লজে ভার্বের টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট হবে। তার মানে প্রথমটা প্রিন্সিপালটা ফিউচার হবে, পরেরটা কি হবে, প্রেজেন্ট ইনডিফিনিটে হবে। ওকে যেমন আই উইল গিভ ইউ আ কল, আমি তোমাকে কল করব, এই যে ক্লজ মার্কার হিসেবে হোয়েন আছে, হোয়েন আই এম রেডি, তার মানে পরের বাক্যটা হবে প্রেজেন্ট টেন্সে, তার মানে প্রিন্সিপালটা ফিউচারে হবে আর কি এই বাক্যটা হবে প্রেজেন্ট টেন্সে। তার মানে বিএনপি ক্ষমতায় আসবে, এটা ফিউচার, এটা ফিউচারে, তারেক রহমান প্রধানমন্ত্রী হবে, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। সিম্পল বিষয় মনে রাখার জন্য বললাম, ঠিক আছে। তার মানে ফিউচারের দুইটা ঘটনা
প্রিন্সিপালটা ফিউচার ইনডিফিনিটই থাকবে, কিন্তু ক্লজ মার্কারের পরের টুকু হবে প্রেজেন্ট ইনডিফিনিট। বুঝতে পেরেছো? আমাকে বলো। হ্যাঁ হ্যাঁ, এই তো বুঝতেছো সবাই, ভেরি গুড। ওকে, আমাকে এইটা বুঝতে পেরেছো? যেমন আই শেল ওয়েট ফর ইউ আনটিল ইউ গেট ব্যাক, আমি তোমার জন্য অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত না তুমি ফিরে আসছো। তাহলে এই যে দেখো, এটা ফিউচারে আছে, এটা প্রেজেন্টে হইছে। তিনটা নিয়মই মনে রাখলেই হবে, বাকিগুলো হ্যাঁ। ওকে, এখন আমরা একটা কুইজ দেখে আছে, কুইজ ওকে আছে। দেখো, হি উইল স্টাডি হিস্টোরি আফটার হি ড্যাশ ইংলিশ। বলো দেখি, এখানে ফিউচার আছে, এই যে আফটার, এই নিয়মটা, তাহলে এটা কি হবে? এখানে কি হবে বলো? এখানে প্রেজেন্ট টেন্সে হবে, প্রেজেন্টে হবে। অ্যান্সারটা দাও প্লিজ। ওকে, একটু অ্যান্সারটা দাও। হ্যাঁ, অ্যান্সারটা দাও। হ্যাঁ সবাই, লাস্ট, এটাই তোমার লাস্ট কুইজ, ঠিক আছে? লং টাইম নিলাম। ওকে ওকে ওকে, জি জি, বি নাম্বার হবে। হ্যাঁ, ফিনিশেস, কারণ এটা ফিউচারে আছে। এটা এই যে এখানে হি আছে, এখানে এস বাই ইয়েস হবে, বাট এখানে এস না, এটা তো হবে না। তাহলে ফিনিশেস, যে হি উইল স্টাডি হিস্ট্রি আফটার হি ফিনিশেস ইংলিশ, সিম্পল ব্যাপার। ওকে, সি নাম্বার। তো তোমরা আর এখন আরো কিছু নিয়ম আছে যেগুলো তুমি পড়তে পারবে কন্ডিশনালে, যেগুলো কন্ডিশনালে পাবা, ন্যারেশনে পাবা, কমপ্লিটিং সেন্টেন্সে পাবা, এগুলো তো পরে পড়ানো হবে। কমপ্লিটিং সেন্টেন্সে পাবা, আফটার বিফোরের নিয়মে পাবা, আফটার এই সিকোয়েন্স অফ টেন্সের ওইগুলো নেক্সট সামনে পাবা, ঠিক আছে? তার মানে পরের নিয়মগুলো আমি আফটার বিফোরে পাবো, কন্ডিশনালে পাবো, ন্যারেশনে পাবো, কমপ্লিটিং সেন্টেন্সে পাবো। এইগুলোতে গেলে আমি সিকোয়েন্স অফ টেন্সের যে আরো এগুলো বেসিক রুলস, তিনটাই মোস্ট ইম্পর্টেন্ট, আর বাকিগুলো আমি সামনে এই টপিকগুলোর মধ্যে পেয়ে যাব। তখন ওই টপিকের যে নিয়মগুলো আছে ওগুলোই এই নিয়মের মধ্যে পড়ে যাবে। ওকে, হ্যাঁ, তাহলে এই তো ফিনিশেস হবে। তাহলে এই তো তোমাদের সাথে আজকে টেন্সের যে একটা ক্লাস, সেই ক্লাসটা মোটামুটি শেষ হয়ে গেল। সো আজকে প্রথম তোমাদের সাথে ক্লাস নিয়েছি, সো চেষ্টা করেছি নিজের বেস্টটা দিয়ে বোঝানোর, এবং আশা করি সবাই বুঝতে পেরেছো। সো যেহেতু আজকে প্রথমবার ক্লাস নিয়েছি, নিশ্চয়ই তোমার কারো যদি কোনো প্রশ্ন থাকে বা ক্লাসটা কেমন লেগেছে সেটা নিশ্চয়ই জানাবা। এবং তোমার কি কারো কোনো কোশ্চেন আছে? ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? যদি কোনো কোশ্চেন থেকে থাকে যে ভাইয়া এই প্রশ্নের উত্তর, তাহলে বলো, একটু বলো প্লিজ। হ্যাঁ বলো, বুঝতে পেরেছো কিনা, বা আজকে ক্লাসটা কেমন লাগলো? এই যে বেসিকের যে ক্লাসটা ছিল সেটা কেমন লাগলো, এবং লাস্ট টাইম যেহেতু আজকে প্রথম দিন ক্লাস নিয়েছি, এটা প্লিজ একটু জানাবা। এবং সেই সাথে কারো কোনো কোশ্চেন থাকে, ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন ইউ ক্যান আস্ক মি। ওকে ওকে, উপমা বলেছি, সো গুড, থ্যাংক ইউ। তারপরে ওকে, এবং বুঝতে পেরেছো কিনা সেটাও একটু জানাবা। এবং তোমাদের সাথে হয়তো বা আরো দেখা হওয়ার সুযোগ হতে পারে। তো গ্রামারের একেবারে ছোট ছোট নিয়মগুলো ইউনিভার্সিটি পরীক্ষায় আসে, কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে প্র্যাকটিস, তারপরে হচ্ছে আরো বিভিন্ন কিছু থাকে যেগুলো ইংরেজিতে ভালো করার সবচেয়ে মানে সহজ উপায়, ইংরেজিতে ভালো করা যায়, ঠিক আছে? জিএসটি তে ভালো করা যাবে, রাবিতে, চবিতে, হ্যাঁ, তারপরে বিভিন্ন জায়গায়। নো কোশ্চেন বাট টু গুড। ওকে ওকে, আশা করি ওকে। না, আইএনজি মাইনুল, শুধু আইএনজি যুক্ত যে কোনো বাক্যকে তুমি শুধু বলতে পারবে না, কন্টিনিউয়াস টেন্স বলতে পারবে না। তবে অবশ্যই সেখানে সাবজেক্ট, অক্সিলারি ভার্ব এইরকম থাকলে তখন তুমি আইএনজি বলতে পারবা। আইএনজি যুক্ত অনেক বাক্যই থাকতে পারে, সব বাক্যকে তুমি ভার্বের সাথে অনেক সময় অনেকভাবে আইএনজি থাকে, কিন্তু সবই যে কন্টিনিউয়াস এটা বলা যাবে না। ওকে মাইনুল, সবকিছু যে কন্টিনিউয়াস এটা বলা যাবে না। ওকে ওকে, অনেক ভালো। ওকে, থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহ। ওকে ওকে, থ্যাংক ইউ। ওকে, তো আশা করবো ইনশাল্লাহ তোমাদের সাথে, যেহেতু আজকে প্রথম ছিল, তো এরপরে আরো সুন্দর সুন্দর নিয়ম, প্রত্যেকটা গ্রামারের বিষয় যেগুলো টপিক আমাকে পড়ানোর সুযোগ দেওয়া হবে, সেই টপিকগুলো একেবারে বেস্ট ওয়েতে সহজভাবে বুঝাই দেওয়া, যেন তোমরা প্রত্যেকেই বুঝতে পারো। শুধু বুঝতে পারলেই হবে না, অ্যাপ্লাই করতে পারো পরীক্ষার খাতায়, নিজে প্র্যাকটিস করতে পারো এইরকম। এরপরে যদি কারো কোনো কোশ্চেন থাকে সবাই জিজ্ঞাসা করবা, যে কোনো সময়ে, যে কোনো জায়গায়, ঠিক আছে? হ্যাঁ 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 হ্যাঁ, এখানে পড়াবো ইনশাল্লাহ, বাকি রুলস গুলো পড়াবো, সবই পড়াবো, ঠিক আছে ইনশাল্লাহ। আনকি আক্তার বলেছে, ওকে আদাব স্যার, ঠিক আছে, অনেক ভালো ছিল, থ্যাংক ইউ। ঠিক আছে তাহলে, ওকে।
থ্যাংক ইউ। তাহলে পরের ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম সবাইকে।